ও ভাইয়া কনজারভেটিভ ভাইয়া ফোর্স বলতে কি বোঝায়? কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেই ফোর্সগুলো, যে ফোর্সগুলোর দ্বারা কৃতকাজ তার পথের উপর নির্ভর করে না। যে কোনো পথে আমরা নেই না কেন, যদি আদি আর শেষ বিন্দু সেম থাকে, তাহলে সেটার দ্বারা কৃতকাজ হয় সমান। সেই ধরনের বলকে আমরা বলি কনজারভেটিভ ফোর্স। যেমন মহাকর্ষ বল, লাইক এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে মনে করো আমি এখান থেকে এইখানে এই পথে নিয়ে গেলাম। আর সেকেন্ড কেসে আমি যেটা করলাম, এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে প্রথমে আমি এইখানে নিলাম, তারপরে এখান থেকে আমি এইখানে নিলাম। তো এই যে দুই পথে আমরা নিলাম, প্রথমটা হচ্ছে পথ ওয়ান এবং দ্বিতীয়টা হলো আমাদের পথ টু। দুই পথেই কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজ আমাদের সমান হবে। বাট যদি একটা নন কনজারভেটিভ ফোর্স হয়, তখন সেটা দ্বারা কৃতকাজ সমান হবে না। এটা হচ্ছে তাদের মানে মধ্যে কি বেসিক ভাইয়া? ডেফিনেশন। হ্যাঁ, বলো। হ্যাঁ মানে স্থিতিস্থাপক বলটাই তো কনজারভেটিভ ফোর্স না? না না, স্থিতিস্থাপক বলটা কনজারভেটিভ ফোর্স না। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা বল যে বল দ্বারা কৃত কাজটা কি থাকবে, পথের উপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে তার বেসিক ডেফিনেশন। এরকম কয়েকটা আছে, এরকম আছে আমাদের মহাকর্ষ বল, তারপরে এটা আছে আমাদের স্প্রিং বল, তারপরে স্থিতরিত বল, তারপরে চুম্বক বল। এগুলা হচ্ছে আমাদের কনজারভেটিভ ফোর্স। মানে কনজারভেটিভ ফোর্স গুলো একদম হাতে গোনা, কয়েকটা হাতে হাতে গুনে ফেলা যায়। বাকি যতগুলো আছে সেগুলো নন কনজারভেটিভ ফোর্স। তাহলে ভাইয়া স্থিতিস্থাপক বল কি? স্থিতিস্থাপক বল হচ্ছে সেই বল যেটা সাম্যাবস্থার দিকে ক্রিয়া করে অথবা সাম্যাবস্থার দিকে ফিরিয়ে আনে। মানে ক্রিয়া করবে কোন দিকে, এমন ভাবে ক্রিয়া করবে যাতে সেটা সাম্যাবস্থার দিকে নিয়ে আসবে অথবা আনার চেষ্টা করবে। সেই ধরনের বলকে আমরা বলি স্থিতিস্থাপক বল। ভাইয়া মানে কি বলে, হ্যাঁ। গামা রশ্মি কোন ইলেকট্রনকে যদি সে ধাক্কা দেয়, হুম। ওইটা কি ভাইয়া মানে কনজারভেটিভ ফোর্স? গামা রশ্মি কোন একটা ইলেকট্রনকে ধাক্কা দিতেছে। ভাইয়া দাঁড়ান ভাইয়া, ভাইয়া এই যে যে কি কোয়ান্টাম এফেক্টে ভাইয়া বলা হয় যে ফোটন রশ্মি কোন হুম। স্থির ইলেকট্রনকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সেটা কনভার্সন অফ মোমেন্টাম মেনে চলে। হ্যাঁ হ্যাঁ। এখন ভাইয়া হচ্ছে কনভার্সন অফ মোমেন্টামটা কি? কনজারভেশন অফ মোমেন্টাম মানে ওই স্থিতি, ভরবেগের সংরক্ষণশীলতা। হ্যাঁ মোমেন্টাম মানে ভরবেগ, ভরবেগের সংরক্ষণ। কনজারভেশন মানে সংরক্ষণশীলতা আর কি। তো কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভরবেগের সংরক্ষণশীলতা। হ্যাঁ সংরক্ষণশীলতাতে তো ভাইয়া মানে গতিশক্তি থাকে, ওইটার ভিতরে কোনো মানে কি বলে বিভব শক্তি আসে না, এটাই না? কিয়া ভরবেগেরটাতে নাকি গতিশক্তির ফর্মুলাতে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি কি বলছো। স্থিতিস্থাপক সংঘর্ষ হবে তো, হইলে হ্যাঁ গতিশক্তিটা সংরক্ষিত থাকবে। ঠিক আছে। আর তাহলে কমপ্লিমেন্টে যে ভাইয়া বলটা কাজ করে ওইটা ধাক্কা বল। তো ধাক্কা বলকে আসলে আমরা কনজারভেটিভ বলি না কখনো। কনজারভেটিভ ফোর্স গুলো স্পেসিফিক, লাইক মহাকর্ষ বলটা কনজারভেটিভ ফোর্স। মানে আমাদের সিলেবাসে দেখবা যে তুমি চারটা দেখবা শুধু। একটা হচ্ছে মহাকর্ষ বল, আচ্ছা চারটা না আসলে তিনটা দেখবা। মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তোমার স্থির তড়িৎ বল, তারপরে হচ্ছে স্প্রিং বল। এই তিনটাই তুমি দেখতে পাবা আর কি। যে এই তিনটা যেখানে থাকবে সেখানে তুমি কনজারভেটিভ ফোর্সের কথা আনবা। ভাইয়া কনজারভেটিভ ফোর্স বাংলা কি? সংরক্ষণশীল বল, যেটা জিজ্ঞেস করছিল আর কি একটু আগে। সংরক্ষণশীল বল। হ্যাঁ, সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল আর ভাইয়া মানে বলের সংরক্ষণশীলতা যে আহ, কি কনজারভেশন অফ মোমেন্টাম দুইটা কি সেম? না, কনজারভেটিভ ফোর্স হচ্ছে এক ধরনের ফোর্স আর কি, যে ফোর্স গুলো একটা স্পেসিফিক প্রপার্টি আছে। কোন প্রপার্টি? এদের দ্বারা কৃতকাজ পথের উপর নির্ভর করে না। আর কনজারভেশন অফ মোমেন্টাম ওটা হচ্ছে একটা থিওরাম। ওইটা আমাদেরকে বলে যে যদি বাহ্যিক বল শূন্য থাকে তাহলে আদিতে ভরবেগ আর পরের ভরবেগ সমান থাকবে। যদি ভাইয়া বস্তুর মধ্যে কোনো ধরনের পরিবর্তন না আসে। না, বস্তুর মধ্যে পরিবর্তন আসলে সমস্যা নাই, ডিফরমেশন হলেও অসুবিধা নেই, জাস্ট বাহ্যিক বল থাকতে পারবে না। ডিফরমেশন যদি না হয়, না হলে আরো একটা জিনিস খাটবে, সেটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা। দুইটা আলাদা জিনিস, কিন্তু একটা শক্তির আর একটা হচ্ছে গতিশক্তি। একটা হচ্ছে আমাদের ভরবেগের, সেটার ভিতর ভরবেগটা আসবে। আর আরেকটা হচ্ছে গতিশক্তির, সেটার মধ্যে হাফ এম বি স্কোয়ার গুলা কি থাকবে, কনজারভেটিভ থাকবে।
মানে প্রথমটা হ্যাঁ হচ্ছে আমাদের এরকম একটু একটু m1v1 ভাই প্লাস সব m2v2। লেখা থাকে। একটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা দাঁড়া, আমি একটু উপরে দেখাই, তোমার খাতায় প্রবাবলি লেখা থাকবে। জিনিসটা থিওরিটা পুরোপুরি পড়ানো ছিল তো, তো থাকবে এখানে। কোন জায়গায়, এই যে এই জায়গায় খেয়াল করো এই দুইটা জিনিস। স্থাপক ভগবান কি ভাই? এই যে এখানে যে দুটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। আদিতে টোটাল ভরবেগ m1u1 m2u2 হবে পরের টোটাল ভরবেগ m1v1 m2v2 এর সমান। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এটার জন্য শর্ত একটাই, সেটা হচ্ছে কোনো বাহ্যিক বল থাকতে পারবে না। ঠিক আছে? মানে ভাইয়া কি ভরবেগের সংরক্ষণশীলতা শর্ত হচ্ছে যে কোনো বাহ্যিক থাকতে পারবে না। হ্যাঁ, বাহ্যিক বল থাকতে পারবে না, কারণ এর আগের পেজে দেখো যে লাইক এই জায়গায় যে আমরা কি জানতাম যে এফ এক্সটার্নাল, যতগুলো এক্সটার্নাল ফোর্স আছে সবগুলো বলকে আমরা কি বলতে পারি, ডিপিডিটি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার। তো এক্সটার্নাল ফোর্সটা যদি জিরো হয় তাহলে ডিপিডিটি জিরো। ডিপিডিটি জিরো হওয়া মানে কি, ভরবেগের পরিবর্তনের হার শূন্য। আর কার পরিবর্তনের হার শূন্য হয়, যেটা কনস্ট্যান্ট সেটার। বাহ্যিক বল শূন্য হতে হবে। হুম। মানে ভাইয়া ডিপিটি তো ভাই জিরো হয় যে এফ এফ হচ্ছে বাহ্যিক বল। হ্যাঁ, তো এফ যদি জিরো হয় তাহলে ডিপিডিটি জিরো। আর ভাই টি1 টি2 হচ্ছে অভ্যন্তরীণ বল। ওইটা ওইটা একটা সেপারেট টপিক ছিল আর কি। মানে এটা বোঝানোর জন্য তোমাকে বোঝানো লাগতো হচ্ছে বাহ্যিক বল কোনটা আর অভ্যন্তরীণ বল কোনটা। কারণ আমি এখানে বাহ্যিক বল শূন্য বলছি, যে বাহ্যিক বল বলতে আমরা কোনটা বলতেছি সেটা বোঝানোর জন্য এই পার্টটা আমি দেখছিলাম আর কি পুরোটা। হ্যাঁ এখন কথা হচ্ছে যে ভাইয়া বাহ্যিক বল যদি ভাই শূন্য হয় তাহলে একটা জিনিস কিভাবে হচ্ছে গতিশীল সম্ভব? মানে গতিশীল কিভাবে হইতেছে, হুম। তাদের সমবেগ থাকতে পারে না, ভি বেগের সামনের দিকে গতিশীল দুইজনেই। সমবেগ থাকলে তো বল থাকতে হবে না, তা ঠিক ছিল। এরকম হয় আর কি। তো তারপরে যাই কি করে, দুইজনে ধাক্কা কিন্তু খায়, ধাক্কা খেলে তো একটা বল অবশ্যই আসছে। বাট আমরা পুরোটাকে সিস্টেম ধরে ফেলছি। পুরোটা সিস্টেম ধরলে ওই দুইজন কিন্তু সিস্টেমের অংশ হয়ে গেছে। তাই ওই দুজনের মধ্যে যে মারামারি থাকবে তখন সেটা হয়ে যাবে আমাদের অভ্যন্তরীণ বল, সেটা কিন্তু আর বাহ্যিক হবে না। ঠিক আছে। তো তখন আমাদের ভরবেগের সংরক্ষণ চিত্রটা ফাটে। তো সেটা দিয়ে আমরা দুইটা জিনিস দেখছিলাম আর কি। একটা ছিল আমাদের রকেট, এই যে রকেটের হাবিজাবি আমরা দেখছিলাম, এটা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়া। 2 নম্বরে আমরা দেখছিলাম সংঘর্ষ, যেখানে ভরবেগের সংরক্ষণশীলতা এবং একটা স্পেশাল টাইপ অফ সংঘর্ষ, অস্থিতিস্থাপক, সেটার ভিতর আমরা দেখছিলাম যে সেখানে গতিশক্তির সংরক্ষণশীলতাও খাটে। অর্থাৎ ভরবেগ আগে পরে তো কনস্ট্যান্ট থাকবে থাকবে, তার সাথে এই যে গতি যেটা আছে, গতিশক্তি, সেটাও আগে পরে কনস্ট্যান্ট থাকবে। এখানে যতটুকু থাকলো আর কি, এইটা সমান সমান হবে কি এতটুকু। জি ঠিক ভাই আছে, বুঝছি। ওকে। তাহলে আমি এখন এবার, ভাই ওই যে কি হ্যাঁ, এখন তাহলে হুম, ভাই ওই যে সংরক্ষণশীল বল আর ভাই ওই যে স্থিতিস্থাপক বল ভাই দুইটা ভাই একটু ভাই বুঝা দেন। আচ্ছা। তো সংরক্ষণশীল বল হইছে সেই বলগুলা, যেই বলগুলা দ্বারা কৃতকাজ পথের উপর ডিপেন্ড করবে না। তাদের একমাত্র ক্রাইটেরিয়া রয়েছে এটা, এটা কেউ যদি ফুলফিল করতে পারে তাহলে তাদেরকে আমরা সংরক্ষণশীল বল বলবো। ঠিক আছে? সংরক্ষণশীল বল, হ্যাঁ এটার ভাই ইংলিশ কি? কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ভেটিভ ফোর্স। ফোর্স। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন ফোর্স যেটা হচ্ছে মানে স্মরণের উপর নির্ভর করে না। না, পথের উপর ডিপেন্ড করে না। যেমন এটার উদাহরণগুলো কি, এটার উদাহরণগুলো হয়েছে আমাদের মহাকর্ষ বল, তারপর আছে আমাদের স্থিরতড়িৎ বল,
তারপর আছে আমাদের স্প্রিং বল, তারপরে আছে তড়িৎচুম্বক বল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কনজারভেটিভ ফোর্স। যেমন আমি যদি একটা মহাকর্ষের বলের উদাহরণটাই দিই, যেমন কিভাবে দেখানো যায়, এখানে দেখাই, কোশ্চেনটা আমি একটু অন্য পেজে নিয়ে যাই। যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম অনেকটা। ঠিক আছে, মনে করো এখানে একটা হেলানো তলের মতন আছে আর এখানে তোমার একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম একটা বলের মতন আছে। সেই বলটাকে আমরা কি করব, দুইটা পথে একদম এর যে চূড়া আছে যে চূড়ায় নিয়ে যাব। প্রথম পথটা হলো আমাদের এই পথটা, একদম কি করবে, একদম সরাসরি গড়ায় 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 এটাকে গড়ায় নিয়ে যাওয়া অথবা স্লাইড করে নিয়ে যাওয়া ব্যাপার না, আমরা কি করলাম, জাস্ট উপরে নিয়ে গেলাম আর কি, কোনো একটা ভাবে। দ্বিতীয় যে পথটা, দ্বিতীয় পথে আমি প্রথমে এইটাকে এইখান থেকে এখানে নিয়ে গেলাম, তারপর এখান থেকে এখানে নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার পথ 1 আর এই দুইটা মিলে হচ্ছে আমাদের পথ 2, ঠিক আছে। তো দুইটা পথে কৃত কাজ কত সেটা যদি আমরা চেক করতে চাই, সেটা আমরা করে দেখি একটু। প্রথমটা হচ্ছে ফার্স্ট পথ, এই যে প্রথম পথে কৃত কাজ কত সেটা বের করতে চাচ্ছি। তো সেটার জন্য আমার দেখতে হবে কোন বলের কথা আমরা বলতেছি, আমরা বলতেছি মহাকর্ষ বলের কথা। তো মহাকর্ষ বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, তাহলে এই হলো আমাদের এমজি। সরণটা কোন দিকে হয়েছে, সরণ মানে হচ্ছে সবসময় আদি থেকে শেষ, তাহলে আদি থেকে শেষ মানে সরণের ডিরেকশন কিন্তু এইটা, ঠিক আছে। তো এইখান থেকে এতটুকু, সেটাকে যদি আমি এস বলি, এখান থেকে এতটুকু যে দূরত্ব সেটাকে আমরা কি বললাম, এস বললাম। তাহলে কৃত কাজটা কতটুকু হবে, আমরা জানি যে কৃত কাজ এফ, কৃত কাজ ডাব্লিউ, এটা সমান সমান হচ্ছে বল, বল মানে হচ্ছে এমজি, ইন্টু সরণ, সরণ মানে হচ্ছে এস, এবং তাদের মধ্যবর্তী কোণের থিটা, কস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ধরে নেই থিটা, কিছু তো একটা দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল দুইটা বলের, এই যে কমলা দুইটা ফোর্স আছে, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা অবশ্যই কত হবে, 90 প্লাস থিটা। সো আমরা এখানে 90 প্লাস এখানে কত বসাতে পারি, থিটা বসাতে পারি। তো এখান থেকে যদি আমরা কৃত কাজটা হিসাব করি সেটা কত আসবে? হ্যাঁ, এমজি ও সরণ, হ্যাঁ, এরকম আসতেছে হ্যাঁ না কৃত কাজটা? 90 কেন দিলাম, 90 নিচে 90 দাঁড়াও, কেন দিলাম? হ্যাঁ দেখাচ্ছি। 90 নিচে এই কারণে, এটা তো আমাদের একটা বল, ঠিক না, এই যে এমজি। হ্যাঁ, আর সরণ কোনটা, সরণ হয়েছে এটা, তাহলে দুইজনের মধ্যবর্তী কোণ কোনটা, এই পুরোটা। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে থিটা প্লাস 90 করতে হবে। ওকে, সো কৃত কাজ আমরা পাইলাম কোনটা, কৃত কাজ আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা দ্বিতীয় অবস্থায় কৃত কাজ কত হবে সেটা বের করতে চাই। তো দ্বিতীয় অবস্থায় যদি কৃত কাজ বের করতে চাই, আমি সেকেন্ড বলি, সেকেন্ডে আমাদের পথ কিন্তু আবার দুইটা। তো এটাকে যদি আমরা নাম দেই, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে আমাদের সি। সো আমি ডাব্লিউ এ বিটা বের করতেছি প্রথমে। তো ডাব্লিউ এ বিতে খেয়াল করো আমাদের সরণটা কোন দিকে হয়েছে, সরণটা হয়েছে এদিকে। তো সরণটা যাই হোক না কেন, বল আর সরণের মধ্যবর্তী কোণ তো কত আসছে, 90 ডিগ্রি চলে আসে। তাহলে আমি যদি বলটা বসাই, বল হবে আমাদের এমজি, সরণ হবে মনে করো সামথিং এস প্রাইম, ইন্টু তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণের 90 ডিগ্রি। তো এটা হিসাব করলে কত, জিরো চলে আসে। হ্যাঁ, তারপর আমরা ডাব্লিউ বিসিটা করতে চাই। তো ডাব্লিউ বিসি যদি হিসাব করি, আমাদের বল হয়েছে কত এমজি, সরণ কোন দিকে দেখো, সরণ কিন্তু এই যে উপরের দিকে। তো এটাকে এক কাজ করি, এটাকে আমি নাম দিই, এটাকে আমি নাম দিই এইচ। আগেরটা তো জিরো হয়ে গেছিল তাই নাম দেওয়া লাগে নাই, বাট এটা তো জিরো হবে না তাই নাম দিয়ে নিলাম আর কি। এইটুকু মনে করো আমি বললাম এইচ। তাহলে এই পথ বরাবর যখন আমরা বিসি পথে যাচ্ছি, সেই পথে আমাদের বলটা কাজ করতেছে কোন দিকে, খাড়া নিচের দিকে, এটা হচ্ছে আমাদের এমজি। আর সরণটা হচ্ছে আদি থেকে শেষ, আদি থেকে শেষ মানে কোন দিকে, উপরের দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ এই যে 180 ডিগ্রি। তো আমি যদি এখন হিসাব করতে চাই, এখানে আসবে এমজি, সরণ হয়েছে কত এইচ পরিমাণ, তাদের মধ্যবর্তী কোণের কত কস 180 ডিগ্রি। হিসাব করলে এটা সমান সমান আসে মাইনাস এমজি এইচ, ঠিক আছে, এটা আছে ক্লিয়ার এটা। ওকে, তো এখন যদি একটু খেয়াল করো, আমি যদি ত্রিকোণমিতি হিসাব করি এখান থেকে, লাইক আমি যদি সাইন থিটা লিখতে চাই, সাইন থিটা সমান সমান লেখা যাবে কোণের বিপরীত বাহু লম্ব, মানে এইটা হচ্ছে আমাদের লম্ব বিসিটা, ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এ থিটা, দ্যাট এস। তো এখান থেকে এস সাইন থিটা সমান সমান কি লেখা যায়,
সেটা সমান সমান এইচ লিখে ফেলা যায়। জি ভাই। তো এখানে যে এস সাইন থিটা আছে সেটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, সেটা কিন্তু এইচ হয়ে যাবে। তাহলে এই যে মাইনাস এম জি এইচ কিন্তু চলে আসে। তাহলে খেয়াল করে দেখো, এ থেকে সি পথে আমরা যখন নিছি তখন কৃতকাজটা কত, মাইনাস এম জি এইচ। এ থেকে বি, বি থেকে সি তে যখন নিছে তখন কৃতকাজটা মাইনাস এম জি এইচ। তো এর দ্বারা যে কৃতকাজটা সেটা কি পথের উপর ডিপেন্ড করলো না। এটা ডিপেন্ড করছে শুধুমাত্র কার উপর, আদি আর শেষ সেম কিনা। আমরা দুই ক্ষেত্রে আদি আর শেষ অর্থাৎ এ আর সি দুটাকে সেম রাখছি, সে কারণে আমাদের কৃতকাজও কি আসছে, সেম চলে আসছে। এই ধরনের যে বলগুলো আছে যাদের দ্বারা কৃত কাজটা এরকম পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র আদি আর শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা বলি সংরক্ষণশীল বল। এবং এই বলগুলো হাতে গোনা, একদম ও গুনে গুনে বলে ভাইয়া, দেওয়া যায়। কস হ্যাঁ বলো। কস হ্যাঁ, ওইখানে কস 180 ডিগ্রি কে ভাই আপনি এইচ ধরছেন না? না না, cos 180 ডিগ্রিকে এইচ ধরি না, এইচ তো আছেই আগে থেকে। cos 180 তো -1, এই যে এমজি, এই যে এইচ, এইচটা এখানে বসছে, এমজিটা এখানে বসছে, cos 180 হয়ে গেছে মাইনাস, এই যে এখানে মাইনাসটা। ও এস 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 সাইন থিটা ইকুয়াল টু এইচ। হ্যাঁ, এস sin থিটা ইকুয়ালস টু এইচ হয়েছে খেয়াল নেই। ওই যে উপর থেকে। So, আমি এক কাজ করি, ওইটাকে একটু সাইডেই রাখি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই হলো আমাদের পার্টটা আর কি। এটা হচ্ছে কি আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ। এই ধরনের বলগুলো দ্বারা কৃতকাজ কি হয়, পথের উপর ডিপেন্ড করে না, শুধু আদি আর শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে। তাহলে অসংরক্ষণশীল বল কোনগুলা? অসংরক্ষণশীল হিসেবে আমরা খালি একটা বলই দেখি, সেটা হচ্ছে ঘর্ষণ বল। আর এগুলা ছাড়া বাকি যে বলগুলো আছে সেগুলো আমাদের অসংরক্ষণশীল হয়, বাট স্পেসিফিক ভাবে অসংরক্ষণশীল বলতে আমরা একটাকেই বুঝি, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল, মানে আমাদের সিলেবাস অনুসারে আর কি। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো অসংরক্ষণশীল তাহলে বলের, ভাই এটা হ্যাঁ বলো। এটা হচ্ছে সংরক্ষণশীল বল। আগে হুম, আগে যেটা শিখছি সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। হ্যাঁ এটা সেটা হচ্ছে হচ্ছে ভরবেগের ভাইয়া সংরক্ষণশীলতা। স্থিতিস্থাপক বল। আর আরেকটা হচ্ছে ভাইয়া স্থিতিস্থাপক বল, এটা কি? স্থিতিস্থাপক বল আমরা পড়ছিলাম কোন জায়গায়, ওই 7 নম্বর চ্যাপ্টারে। মানে যেটার পরে গেলে জিনিসটা ছিঁড়ে যাবে, মানে বিকৃতি ঘটবে, ওইটা না? না না, সেরকম না। স্থিতিস্থাপক বল যেটা, সেটা হচ্ছে আমাদের একটা বস্তুর ইন্ট্রিনজিক প্রপার্টি, মানে বস্তুর ভিতরকার প্রপার্টি। এটা কোনো অন্য কারণে হচ্ছে না, জাস্ট বস্তুর যে গঠন প্রকৃতি আছে সে গঠন প্রকৃতির কারণে তার ভেতরে একটা বলের উদ্ভব হয়। এই বলটার কাজ কি? এই বলটা হচ্ছে বস্তুটা যে অবস্থায় ছিল, মানে আগের অবস্থা বা সাম্যাবস্থা, সেই অবস্থায় ফিরিয়ে আনে অথবা আনার চেষ্টা করে। এটার একটা নাম দিতাম আমরা, এটাকে আমরা বলতাম প্রত্যয়নী বল। ঠিক আছে? এটা হচ্ছে মানে যেমন আছে সেইভাবে নিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, সাম্যাবস্থায় ফিরিয়ে আনার ট্রাই করে যে বল। এই বলটার উৎস কি? উৎস হচ্ছে বস্তুর গঠন বা বস্তুর পরমাণু, পরমাণু না বলি অণুর গঠন। অণুর গঠন বা ক্রিস্টাল কাঠামো এরকম বলতে পারি আমরা। ঠিক আছে, তো এই ধরনের বল আমরা দেখছিলাম কোন জায়গায়? এই ধরনের বল আমরা দেখছিলাম স্থিতিস্থাপকতা যখন আমরা পড়ছিলাম সেই জায়গায়। যে একটা বস্তুকে যখন সামনের দিকে গতিশীল মানে করা হয়, ইলংগেট করা হলে দেখা যায় সেটা তার আগের অবস্থায় ফিরে আসার একটা প্রবণতা দেখা দেয়। অথবা সেটাকে যদি আমরা চেপে ছোট করে দেই, ছোট করলেও সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসার একটা প্রবণতা দেখায়। তো সেই ধরনের বলগুলোকে আমরা কি বলি? স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল হইতে পারে সেটা সংরক্ষণশীল, আবার সংরক্ষণশীল নাও হইতে পারে। যেমন স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক বল যেটা আছে সেটাই একটা সংরক্ষণশীল বল। বাট মহাকর্ষ বল সেটা কিন্তু স্থিতিস্থাপক বল না, সেটা জাস্ট একটা সংরক্ষণশীল বল। বুঝছি ভাই। ওকে, এটা নিয়ে যদি আরেকটু ডিটেইলে পড়তে চাও তাহলে দেখতে পারো, ওই যে ভিডিওগুলো ছিল আমাদের 7 নম্বর চ্যাপ্টারের, ওই জায়গায় দেখবা যে এগুলো সবগুলোই বলা হয়েছে, একদম এগুলার ভাই কারণ সহ বলা হয়েছে, কেন হয়েছিল না হয়েছিল। সবগুলো কি ভাই আপ আপ করছিলেন? হ্যাঁ, আপলোড করা আছে। একটা মনে হয় একটা ক্লাস প্রবাবলি করা হয় না, বাকিগুলো করা আছে সবগুলাই। হ্যাঁ লিংকটা দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দিয়ে দেবো একটা।
ওকে, তাহলে আমরা এখান থেকে ওই দুইটা জিনিস একটু শিখতে পারলাম। এটাকে আমি একটু করে একটা একটা পেজের ভিতর রাখি। ভাইয়া তাহলে ভাইয়া ওই যে মানে হ্যাঁ। ফোটন এফেক্টের সময় হুম। মানে এই যে আমরা যে কনজারভেশন অফ মোমেন্টামটা যে ইউজ করি ওই লটা ওইটা ভাইয়া মূলত কেন করতে পারি যে এটার মানে বাহ্যিক বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হয় না এই জন্য। হ্যাঁ, বাইরে থেকে কেউ কাজ করে না, তাই ওই লটা ভ্যালিড। তো লাগলে আমি ইউজ করতে পারবো, এবং দেখা যায় ওই ক্ষেত্রে ওটা ইউজ করলে অঙ্কটা সলভ হয়ে যায়। জি ভাই ওই যে ভাই ল্যামডা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু হ্যাঁ, h বাই m h বাই m নট 3 1 মাইনাস cos phi, যেখানে ফাইটা কি? সেটা হচ্ছে ভাই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল ফোটনের কার সাথে মধ্যবর্তী অ্যাঙ্গেল? ফোটনের আগের যে পথ ফোটন আর বরাবর ছিল সেই পথের সাথে হ্যাঁ নতুন যে পথে এটা যাচ্ছে হচ্ছে সেই পথের অ্যাঙ্গেল। পরবর্তী পথ। জি ভাই তো ভাই ধুবিরা তো না হলে ভাই সোজা ছিল পথের বাঁকা গেছে। হ্যাঁ, কাইন্ড অফ এরকম, জি মানে ভাই ফোটনটা অন্য পথে চলে যায় আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে ওইটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আর এইখানের যে কথাবার্তাগুলো বললাম, এগুলো হয়তো তোমার কাজ ক্ষমতা চুক্তিতে লেখা থাকতে পারে আর একটু ডিটেলে, এই পার্টটুকু, ঠিক আছে, সংরক্ষণশীল বলের পার্টটুকু। তো কাজ ক্ষমতার পার্টটা একটু উল্টা দিকে, ওখানে হয়তো পাবা আর কি। আর ভাই আরেকটা না ভাই জিনিস ভাই একটু কনফিউশন লাগছিল কোনটা? সেন্টার অফ মাস আর ভাই হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি মানে পড়ার সময় মানে একটা লেকচার দেখলাম ইংলিশে মানে সেখানে বললো যে সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি আর কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস মানে এটা কেন? হ্যাঁ, হ্যাঁ, দুইটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে সেন্টার অফ মাস, সেটার জন্য ইকুয়েশনটা হচ্ছে কমপ্লিটলি আলাদা। আর সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেটা হচ্ছে পুরা বস্তুর ভরটা কোন দিকে কাজ করে। তো এখন দেখা যায় সেন্টার অফ মাস যেখানে হয়, মানে পুরা বস্তুটাকে বিন্দু বস্তু হিসেবে যেখানে কল্পনা করা যায়, সেখানে পুরা বস্তুর গ্র্যাভিটিটা কাজ নাও করতে পারে। এবং এটি ইউজুয়ালি হয় না যেখানে, যেখানে হয় না সেটা হচ্ছে বস্তুটা যদি সুষম না হয় তখন। বাট বস্তু যদি সুষম হয় এবং জি মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা যদি সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, যেটা আমাদের লেভেল আমরা সবসময় ধরে নেই, সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস একই বিন্দুতে হয়। হ্যাঁ, লাইক মানে এরকম আর কি, যে মনে করো 10 টাকা আছে তোমার কাছে, আর আছে 10 কেজি। তো দুইটা জিনিস তো সমান না, বাট দুইটাই কত আসে? 10 আসে। ঠিক আছে হ্যাঁ, তো দেখা যায় এরকম আরো একটা জিনিস আছে, আরো একটা কনফিউজিং টার্ম আছে, যেটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক ভরবেগ। কৌণিক কম্পাঙ্ককে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, কৌণিক ভরবেগ বলতেছে, কৌণিক বেগ সেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। এই দুইটা দেখা যায় ইকুয়েশন গুলো অলমোস্ট সেম আসে, বাট দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। শুধু একটা স্পেশাল কেস, যখন আমাদের সমকৌণিক বৃত্তাকার গতি হবে, তখন শুধুমাত্র এই দুইটা সমান হয়ে যায়। তো এই জন্য এরকম কিছু কনফিউশন বাধে। তাই আমাদের ভরবেগ, ভার কেন্দ্র যেটা সেন্টার অফ গ্র্যাভিটি বলতেছি, আর ভর কেন্দ্র যেটাকে সেন্টার অফ মাস বলতেছি, এই দুইটা আলাদা জিনিস হইলেও আমাদের লেভেল পর্যন্ত যতগুলা কেস আমরা দেখবো, একদম 100% সবগুলা কেসে দুইটা কি হবে, পরস্পর সমান হবে। বাট দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে কোন জায়গায় তার ওজনটা কাজ করতেছে, আরেকটা হচ্ছে কোন জায়গায় ভরটাকে কল্পনা করলে পুরো বস্তুটাকে আমরা বিন্দু বস্তু হিসেবে নিতে পারবো। জি ভাই ঠিক আছে, ওরকম করে করা যায় আর কি। আমাদের সিলেবাসে আগে ভার কেন্দ্রটা বের করার ইকুয়েশন ছিল কিছু, ভর কেন্দ্রটা বের করার, বাট এখন ওইটা সিলেবাস থেকে তুলে দেওয়া হয়েছে, জড়তার ভ্রামকের পার্টে থাকার কথা আর কি। তো এটা এখন আর সিলেবাসে নাই, সে কারণে আমরা তেমন একটা ডিটেইলে পড়ি না, এবং ওই জায়গার যে মানে আলাদা পার্টগুলো থাকার কথা সেইগুলো আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই সেগুলো নিয়ে ডিটেইল থাকে না আর কি কোনো জায়গায় কিছু। জি ভাই বুঝছি। ওকে, সো কোশ্চেনটা যদি আমরা নিয়ে আসি, তুমি তাহলে কম্পটন ইফেক্ট যেহেতু পড়ছো, তাহলে এই অঙ্কটা ইজিলি বোঝার কথা, কারণ এটা কম্পটন ইফেক্টের মতনই একটা। আসলে কম্পটন ইফেক্টটা বোঝাতে যাতে সহজ হয়, সে কারণে আমরা এই অঙ্কটা এখানে করে রাখি। তারপর আমরা ওখানে যে বলি যে এখানে একটা রেফারেন্স, ওই যে একটা অঙ্ক করছিলাম ওই অঙ্কটা ছিল এটার মতো, ওরকম করে অঙ্কটা শুরু হয়। প্রশ্নটা একটু পড়ো, দেখো কি বলা আছে। জি ভাই ভাই পড়ছি ভাই। ওকে, তো এই অঙ্কটাতে বলা ছিল যে 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর 3 কেজি ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা মারে। তো আমি একটু অক্ষগুলো একটু এঁকে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে, যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ বলাই আছে। সো এটা হচ্ছে মনে করো আমার এক্স অক্ষ, এখানে একটা স্থির বস্তু ছিল, যে স্থির বস্তুটার ভর বলে দিচ্ছে, রাইট? ভরটা কত? 3 কেজি। এবং তার আদিবেগ যদি আমরা ধরি, আদিবেগ ছিল 0। সেটাকে কি করছে, আরেকটা বস্তু এসে ধাক্কা মারছে। এই যে পিছনে একটা বস্তু ছিল, তাদের বস্তু, সেই বস্তু যাচ্ছিল কোন দিকে? ডান দিক বরাবর। তার ভরটা হচ্ছে আমাদের 2 কেজি, এবং তার যে আদিবেগ, সে আদিবেগটা হয়েছে 2 মিটার/সেকেন্ড। ওকে, এতটুকু বললো। তো তারা কি করতে, সংঘর্ষ করতে, ধাক্কাধাক্কি হইলো। হওয়ার পরে ঘটনাটা হইলো কি, আমাদের 5 কেজি ভরের যে বস্তুটা আছে, 5 কেজি ভরের বস্তু কোনটা আসলে? 5 কেজি ভরের বস্তু প্রথমটা, 2 কেজি লিখছি, এইটা 5 কেজি ভরের বস্তু। তো 5 কেজি ভরের যে বস্তুটা, সেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে চলে গেছে।
তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি আমাদের উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। আপাতত আমরা ধরে নিলাম যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রিটা উপরের দিকে হইছে, নিচের দিকেও হইতে পারতো, সমস্যা নেই। হ্যাঁ, তো একদিকে ধরলেই হয়। তো আমরা ধরলাম যে এদিক বরাবর চলে গেছে আর কি বস্তুটা। তো বস্তুটা গেছে কত বেগে সেটা আমাদের বলা আছে। বস্তুটার গেল আমাদের v1, মুছে না কেন, হ্যাঁ v1 এটা সমান সমান 1 মিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে, এটা বলা আছে। এটার ভর কিন্তু এখনো কত আছে, এখনো 5 কেজি আছে, 5 কেজি কিন্তু চেঞ্জ হয় নাই। আর জিজ্ঞেস করা হয়েছে 3 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার বেগ এবং বেগের মান এবং ডিরেকশন কোন দিকে হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের অন্য যে বস্তুটা আছে সেটা এই দিক বরাবর গেছে আর কি। এটা কমপ্লিটলি আমাদের ফ্রি চয়েস, আমরা অন্যদিকে চাইলেও ধরতে পারতাম, বাট এদিক বরাবর আমরা ধরলাম। ঠিক একটু সামনের দিকে এনে দেখাই, কারণ মানে সংঘর্ষটা দেখাইছিলাম। ওকে, সো এইরকম একটা ঘটনা আমাদের এখানে ঘটে গেছে আর কি। সিনারিওটা বোঝা গেছে? ওকে, দাঁড়াও, ডুপ্লিকেট কেন করলাম? হ্যাঁ, ঠিক আছে, এটা আসলো। তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে যে বস্তুটা, সেই বস্তুটার কি জিনিস জানি, ভর। ভর হচ্ছে 3 কেজি। তার বেগটা আমরা ধরে নিলাম v2 সমান সমান v, ধরে নিলাম এটা। মনে করলাম যে এক্স অক্ষের সাথে সেটা θ ডিগ্রি কোণ তৈরি করে, আর ওদিকে যেটা আছে সেটা কিন্তু 30 ডিগ্রি কোণ তৈরি করতে, এটা আমাকে বলেই দিছে। তো এইটা হচ্ছে আমাদের সিনারিও। এই অবস্থায় আমাদের কি করতে হবে, আমাদের বেগের মান v এবং এই যে ডিরেকশন থিটা, এই দুইটা জিনিস বের করতে হবে। তো বের করার জন্য আমরা ইউজ করব কোনটা, যেহেতু এখানে বাহ্যিক কোনো বল আমরা দেখতেছি না, এই দুইটা বস্তু ছাড়া আর কেউ নাই, তাই অবশ্যই এখানে ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে। তো সেটা যদি খাটাইতে চাই আমরা কি করতে পারি, ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হইলে যে কোনো একটা অক্ষ বরাবর, p1 বলো। equal to p2 plus, যদি ভাই আমরা ধরে নিচ্ছি p1 equal to p2 plus p3, হুম, ফ্রি কোথায় পেলে এখানে? মানে আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ভরবেগকে ভাই আপনি, না 2 3 এগুলা কোথায় পাইছো সেটা জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারছি, মানে পরের গুলাকে 2 3 বললো আর কি। হ্যাঁ মানে ভাই ওই যে কি বলে, একটা ভাই 30 ডিগ্রিতে গেল ভাই, ওইটাকে ট্রু ধরছি। আরেকটা ভাই কি বলে θ ডিগ্রিতে গেল, হ্যাঁ, তো কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাইতে তো? ভাই মধ্যে ভাই হারাই গেছিলেন, এখন ভাই আবার না, আসলেন। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, স্ক্রিন তো পজ হয়ে আছে। রিটার্ন টু মিটিং, মিটিং এ তো আছি, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাই। ওকে ওকে, ওই কারেন্ট চলে গেছে আর কি, সমস্যা নেই, ফোন ডাটা তো আছে, চলুক, কতক্ষণ চালানো যায় দেখি। তো কি জানি বলতেছিলাম, ভুলে গেছি আসলে। ওই যে নেমিং কনভেনশন গুলোর কথা বলতেছিল আর কি, লাইক এটাকে তুমি পি2 বলছো, এটাকে পি3 বলছো, ঠিক আছে, এটা সমস্যা নেই। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে ভরবেগটা, এখানের যে ভরবেগ, সেই ভরবেগটা কি এক্স অক্ষ বরাবর না? জি ভাই। বাট এটার যে ভরবেগটা সেটা কি এক্স অক্ষ বরাবর আছে আর নাই, সেটা কিন্তু 2D একটা প্লেনে চলে গেছে। অর্থাৎ সেটার এখন এক্স কম্পোনেন্টও হ্যাঁ আছে, ওয়াই কম্পোনেন্টও আছে। ভাইয়া, হুম, হ্যাঁ হ্যাঁ, ওয়াই কে তো ভাই এক্স এক্স তো ভাই করা যাবে, ওই যে ডিগ্রিটা দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, মানে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এক্স অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা আলাদাভাবে খাটাবো, ওয়াই অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা আলাদাভাবে খাটাবো। বুঝতে পারছি? হ্যাঁ, হুম, এটা বলো। না করে যদি ভাইয়া এমন এমন করে বলি যে কিভাবে মানে ভাইয়া থিটা ভাই যার সাথে ভাই লেগে থাকে ভাই, সেটাকে তো কস কস ধরি না। হ্যাঁ, ওটার মাধ্যমে তুমি উপাংশে ভাগ করবা, ভাগ করার পরে কি করবা, এক্স অক্ষে আলাদাভাবে হ্যাঁ খাটাবো, মানে ওইটাই তো ভাইয়া বললাম। ওয়ান 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 ইন্টু হচ্ছে cos 30, ওই যে 5 কেজির টাকে ধরলাম। হুম হুম, তারপর তাহলে তো ভাইয়া ওইটা ভাইয়া এক্স এক্স অক্ষতে তো ভাইয়া চলে আসে।
আবার হ্যাঁ ভাই ওই যে তারপরে নিচেরটা যেটা ভাই ওই যে 3 কেজির ওইটাকে তো ভাইয়া মানে ভি টু ইন্টু হচ্ছে কস থিটা। হ্যাঁ ওটা আর তো করবোই, তাহলে করার ভাইয়া পরে প্রত্যেকটা ভাইয়া এক্স এ চলে আসে না? হ্যাঁ তারপরে এক্স অক্ষে ইকুয়েশনটা লিখবা না। জি ভাই, তাহলে তো ভাইয়া ওয়াই অক্ষে তো ভাইয়া যাওয়া লাগতেছে না না টেকনিক্যালি? ওয়াই অক্ষে যাওয়া লাগবে, কারণ তোমার আননোন দুইটা হবে, বিও জানি না থিটাও জানি না, একটা ইকুয়েশন দিয়ে লাভ হবে না আমার। ভাইয়া থিটা তো ভাইয়া জানি না। এই থিটাটা জানি না তো, এটা কত? 30 ডিগ্রি তো গেছে 5 কেজিটা, ওকে। 3 কেজিটা কত কোণে গেছে তা তো জানি না, আমরা ওটা তো ধরে নিছি। ঠিক আছে ভাই, জি ভাই বুঝছি। ওকে, তো আলটিমেটলি আমাদের কি করতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষে খাটাতেই হবে, অথবা এটাকে চাইলে আমরা ভেক্টর ফর্মে করতে পারি, বাট ভেক্টর ফর্মে একটু পরে করতেছি, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু করে দেখাই। সো প্রথমে আমরা কি করতেছি, এক্স অক্ষ বরাবর ভরবেগের সহনশীলতা খাটাবো। সেটার জন্য যে কোনো একটা দিক পজিটিভ ধরতে হবে। আমি ধরলাম এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা হয়েছে আমার পজিটিভ ডিরেকশন, ঠিক আছে? জি ভাই। ওকে, সো এটা যদি আমার পজিটিভ ডিরেকশন হয়, এখন আমি দেখি সবগুলার খালি এক্স অক্ষ বরাবর অংশগুলো আমি নিব। এইখানে যে ভরবেগ আছে সেই ভরবেগের মানটা বলতে পারবা কত? কোথায় ভাই? মানে এই এইটা যে 5 আর 1 মিলে যে ভরবেগটা ক্রিয়েট করতেছে সেই ভরবেগের মানটা কত? 5 × 1 cos 30। তাহলে সেটার মান কিন্তু 5ই হবে, ঠিক আছে? ওকে, তো সেটার দুইটা উপাংশ আমরা করতে পারি, একটা উপাংশ হচ্ছে এদিকে আর আরেকটা উপাংশ কোন দিকে, উপরের দিকে। মানে আমি একটু ভেঙে দেখাচ্ছি আর কি, তুমি বুঝতে পারছো? আমি বুঝছি, একটু লিখে রাখতেছি, পরে যদি আবার ভুলে যাও। জি ভাই। ওকে, এদিক বরাবর। সো এদিকের যে উপাংশটা সেটা কত আসবে, সেটা আসবে 5 cos 30 ডিগ্রি, আর উপরের যে উপাংশটা সেটা আসবে কত আমাদের, 5 sin 30 ডিগ্রি। জি ভালো ভাই। কথা, লিখে রাখলাম। আর নিচেরটার জন্য যদি একই কাজ করি, নিচের যেই ভরবেগটা আছে সেটা কত ভরবেগ আসলে, সেটা আমাদের 3v না? জি ভাই। তো 3v আমাদের কয়টা উপাংশে ভাগ হবে, দুইটা উপাংশে ভাগ হবে। একটা উপাংশ থাকবে আমাদের এই দিক বরাবর, একটা উপাংশ থাকবে এই দিক বরাবর। উপরের যে অ্যাঙ্গেলটা, উপরে যেটা থাকবে সেটা কত হবে, সেটা হবে আমাদের 3v cos থিটা, আর নিচে যেটা আসবে সেটা হবে আমাদের 3v sin থিটা। এই যে দুইটা উপাংশ আমরা কি করলাম, ভাগ করে এদেরকে রেখে দিলাম। এরপর যখন লাগবে আমরা এখান থেকে দেখে দেখে জি এখন বসাই ভাই, দেবো, মানে তাইলেই হবে। ভাইয়া যেটার সাথে ভাইয়া মিলে থাকে ভাইয়া ওইটাই তো হচ্ছে cos হয়। হ্যাঁ হ্যাঁ, যেখানে সাথে অ্যাঙ্গেল সেখানেটাই কজ হবে। হ্যাঁ। ওকে, সো এক্স অক্ষে আমরা ডান দিক পজিটিভ ধরে নিছি। এবার যদি ইকুয়েশন খাটাই, তাহলে এই যে প্রথম যে বস্তুটা ছিল, সেই প্রথম বস্তুটা ডান দিক বরাবর, ভর হয়েছে 5 কেজি এবং বেগ হয়েছে ডান দিকে, তাই ভরবেগটা পজিটিভ হবে। সো আমরা লিখতে পারি এখানে 5 × 2, ঠিক আছে? 3 কেজির যে বস্তুটা ছিল সেটার ভর ছিল আমাদের 3, বেগ হয়েছে কত, 0। তাহলে এর মাধ্যমে আমরা লিখে ফেললাম আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগের সমষ্টি এটা ইকুয়ালস হবে শেষ ভরবেগের সমষ্টি। তো এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ কত, প্রথম বস্তুর জন্য হইতে 5 cos 30, তো আমরা এখানে বসাইতে পারি 5 cos 30, এবং দ্বিতীয় বস্তুর জন্য হচ্ছে কত, 3v cos থিটা। তাহলে এখানে আসবে 3v cos থিটা, ঠিক আছে ইকুয়েশনটা? জি ভাই। এখান থেকে আমরা যেটা করব, v cos থিটার মানটা বের করে রাখবো। তো একটু v cos থিটাটা হিসাব করো, দেখো কত আসে। ক্যালকুলেটর কি আছে সাথে? জি ভাই আছে ভাই। আচ্ছা, একটু করে দেখো কত আসে এখানে তো। হ্যাঁ একটু হ্যাঁ তুলে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আজব একটা মান আছে। কত? 1.88995। 1.88995, তার একটু চিন্তা করে দেখেন, cos থিটা বাই 2, তো তাহলে আড়াই ইন্টু রুট ওভার 3, আর এখানে আছে 10, 10 থেকে 3 বাদ দিলে এখান থেকে 7 6 এর মতন। তো হ্যাঁ ঠিক আছে, ওইটার মতনই আসার কথা। তাহলে 1.88393 এরকম বলছিলা?
1.88995। ওকে, সো 1.89 ধরলেই হয়, এটাকে সমস্যা নেই, একটু পর্যন্ত আমরা রাখলাম। এটাকে আমরা নাম দিব আমাদের ইকুয়েশন 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এবার আমরা কি করব, সেম জিনিস আমরা y অক্ষের জন্য করব। তো y অক্ষের যে কোনো একটা দিক পজিটিভ ধরা দরকার, আমি ধরলাম আমার উপরের দিকটা হচ্ছে পজিটিভ। তো সেদিকে যদি পজিটিভ ধরি, খেয়াল করে দেখো আদিতে y অক্ষ বরাবর ভরবেগ কত? 5 কেজি যে বস্তুটা ছিল সেটার কি y অক্ষ বরাবর কোনো উপাংশ ছিল? জি ভাই, 5 কেজির মানে y আদিতে, অক্ষ বরাবর ভাই আগের 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 গুলা তো ভাইয়া ছিল না, পরে সংঘর্ষের পরে কার হইছে। হ্যাঁ, তো আগের গুলো দুটোটাই 0, সংঘর্ষের পরে 5 sin থিটা যেটা সেটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। তো আমরা এখানে বসাইতে পারি 5 sin 30 ডিগ্রি। আর এই যে 3b sin থিটা যেটা সেটা কিন্তু নিচের দিকে, তো নিচের দিকে হওয়ার কারণে আমরা এখানে বসাইলাম মাইনাস 3b sin থিটা। সো এইটা আসলে কি আমাদের এইখানের ইকুয়েশনটা। এইখান থেকে আমরা বের করবো কোনটা? v sin থিটাটা। তো v sin থিটা যদি বের করো, দেখো তো কত আসে। v sin থিটা মানে আসবে হাফ, আড়াইকে 3 ভাগ করতে হবে। সো আড়াইকে যদি আমরা 3 ভাগ করি, কত আসে? 0.8। 0.833। ওকে, তো 0.83 এরকম আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন 2। সো এই দুইটা ইকুয়েশন থেকে কি কোনোভাবে ভি আর থিটা বের করতে পারবা? জি ভাই, পারবো। কি করতে হবে? 1 কে স্কয়ার করব, 2 কে স্কয়ার করে যোগ করে দেব, তাহলে দুইটা v এর স্কয়ার মান করে যোগ চলে করলে ভি আসবে। স্কয়ার চলে আসবে। পরে পরে ভাই ওই যে 2/1 করে দেব, তাহলে tan থিটা চলে আসবে। তাহলে ওভাবে আমরা কি করব, এখান থেকে ভি বের করে ফেললাম, আর অন্য জায়গা থেকে আমরা কি করে ফেললাম, ট্যান থিটা বের করে ফেললাম। তো ট্যান থিটা হবে আমাদের কত? উপরে হবে 0.83 আর নিচে হবে 1.89। এখান থেকে হিসাব করে আমরা আমাদের ট্যান থিটাটা হিসাব করে ফেলবো, ঠিক আছে? তো এই দুইটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের ইকুয়েশনটা কিন্তু সলভ করে ফেলতে পারি। এখন এই ট্যান থিটা বের করার সময় মাঝে মাঝে, এখানে হয়তো পড়ো নাই, বাট মাঝে মাঝে একটা প্রবলেমে পড়তে পারো, সেটা একটু বলে দিই আমি। তো প্রবলেমটা হতে পারে কি, এখানে যে ভি কস থিটা না, ভি কস থিটা কি আসতে পারে? নেগেটিভ আসতে পারে। আবার মনে করো তুমি ভি সাইন থিটা যেটা বের করলা, সেটা মনে করো পজিটিভ আসলো। এখন তুমি অ্যাঙ্গেল কোনটা নিবে আসলে? তো এখন তুমি অ্যাঙ্গেল নেওয়ার সময় চিন্তা করবা যে তুমি কোন কোয়াড্রেন্টে আছো। তোমার ভি কস থিটা এটা কি নেগেটিভ না? তো কজ নেগেটিভ হয় কোন জায়গায়? কজ নেগেটিভ হয় দুইটা কোয়াড্রেন্টে, একটা এই কোয়াড্রেন্ট আর একটা হচ্ছে এই কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর সাইন থিটা পজিটিভ হয় কোন কোয়াড্রেন্টে? সাইন থিটা পজিটিভ হয় এই কোয়াড্রেন্টে আর এই কোয়াড্রেন্টে। সো এই দুজন কি তাহলে বলতেছে? এই দুজন বলতেছে, হ্যাঁ বলো। মানে ভাই, তাহলে ভাই ওই যে কমন এক জায়গায়, তাহলে ওইটাই অ্যান্সার হবে, তাই তো? হ্যাঁ, কমন এক জায়গায় যেটা আছে সেটাকেই তোমাকে নিতে হবে। বাট তুমি যখন হিসাব করবে, হিসাব করার সময় দেখবে যে কমনটা আসবে না, অন্য একটা অ্যাঙ্গেল আসবে। লাইক মনে করো ভাগ করলা, ভাগ করার পর তুমি পাইলে tan is equals to 1/√3। হ্যাঁ, tan is equals to 1/√3। বাট তোমার নিতে হবে কোনটা? তোমার নিতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টেরটা। তো তখন তোমার কি করতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে নেওয়ার জন্য ওই যে আমরা কোয়াড্রেন্ট করে অ্যাঙ্গেল বাড়াইতাম 180 প্লাস অথবা 180 মাইনাস করে, ওই ধরনের কাজ করা লাগতে পারে, জি ভাই। ঠিক আছে? সো ওই একটা প্রবলেম আসতে পারে, ওইটার ভিতর একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। ওকে, তো এটাতে আমরা কি করলাম আসলে ভাই, এইটাতে? হ্যাঁ বলো, লিখে নাও। আচ্ছা, আগের না পার্টটুকু ভাই, লিখবা? বলেন। আচ্ছা না ভাই, ওই যে আপনি যেটা ভাই মুছা দিলেন না, ওইটা ওইটা লিখতাম। আচ্ছা, লিখে ফেলো তাহলে। cos negative, cos negative, cos negative. This. জি ভাই, লিখছি ভাই। ওকে, তো এইখানে আমরা যে অঙ্কটা করলাম সেখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ সবকিছু আলাদা করে করলাম। বাট পুরো জিনিসটাকে আমরা চাইলে ভেক্টর ফর্মেও করতে পারতাম, ঠিক আছে? পুরো জিনিসটাকে কি করতে পারতাম? ভেক্টর ফর্মেও করতে পারতাম। ভেক্টর ফর্মে কিভাবে করতাম খেয়াল করো। আমাদের প্রথম যে ভরবেগটা আছে সেটাকে আমরা আদি ভরবেগ বলতেছি, রাইট? তো সেটাকে আমি মনে করলাম p1 বললাম। তো p1টা কত আছে? p1 কে দেখো আমি এভাবে লিখতে পারি কিনা, 10i আকারে। জি ভাই। আচ্ছা, p2 যেটা, p2 কে দেখো আমি 0 লিখতে পারি।
P2K হুম, জি ভাই। কারণ আদিতে সবকিছু শূন্য আছে। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে সেটাকে মনে করো আমি P3 বললাম। P3 কে আমি কত লিখতে পারি? P3 কে চাইলে আমি কিন্তু এভাবে লিখতেই পারি, দেখো খেয়াল করে, যে এইখানে লিখি, নিচেরটার জন্য তো জায়গা পাবো না, তো যাই হোক সমস্যা নেই। Great. হ্যাঁ, P3 কে আমি লিখতে পারি এরকম, দেখো 5 cos 30 ডিগ্রি I প্লাস 5 sin 30 ডিগ্রি J। আচ্ছা, একটু জায়গা দরকার, মানে পেজের ভিতর নিচে চলে গেছে। sin 30 ডিগ্রি, তারপরে এখানে আসবে একটা J, এরকম লেখা যায়। আর এইখানে যেটা আছে দ্যাট ইজ P4, সেটাকে যদি আমরা P4 বলি, এই পার্টটুকু আমি মুছে ফেলি, এই পার্টটুকু আমার লাগবে না এখন আর। এই জায়গায় P4, সেটা সমান সমান আসবে কত, দেখো তো বলতে পারো কিনা? P4 ভাইয়া আছে 3v cos theta I ডিগ্রি মাইনাস মাইনাস নাকি ভাই প্লাস? মাইনাস হবে, কারণ নেগেটিভ দিক বরাবর আছে নিচের ও দিকে। নিচের দিকে, জি জি ভাই মাইনাস দিবেন। ওকে, তাহলে আমরা সবকিছুকে কিন্তু ভেক্টর ফরম্যাটে প্রকাশ করে ফেলছি। এখন আমরা চাইলে অল্টারনেট প্রসেসটা একটু দেখতে পারি। অল্টারনেট প্রসেসটাকে আমরা তো জানতাম যে আদি ভরবেগের সমষ্টি, তো সেটা তো আমাদের এইটা আসলে আদি ভরবেগের সমষ্টি। আর শেষ ভরবেগের সমষ্টি সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এইটা। এই দুটাকে কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে, এতটুকুই তো আমাদের কথা ছিল। তো আদি ভরবেগের সমষ্টি কত? আদি ভরবেগের সমষ্টি হয়েছে, আমরা যদি এখান থেকে দেখাই, সেটা হচ্ছে আমাদের 10i প্লাস 0i, এটা। আর শেষ ভরবেগের সমষ্টি কত? শেষ ভরবেগের সমষ্টি দেখো এখান থেকে লেখা যায়, এই যে 5 cos 30i প্লাস 5 sin 30i। এখানে লিখি 5 cos 30 ডিগ্রি i প্লাস 5 sin 30 ডিগ্রি j। ওকে, আর P4 টা যদি লিখে ফেলে এখানে, P4 টা কত, এই যে এখান থেকে লিখতে পারবো 3v cos theta i প্লাস 3v sin theta j। ঠিক আছে, এরকম করে আমরা লিখে ফেলতে পারলাম। এরপরে আমরা যেটা করব, ডান পক্ষে বাম পক্ষে একটা ভেক্টর আছে, ডান পক্ষেও একটা ভেক্টর আছে, এবং আমরা বললাম ভেক্টর দুইটা পরস্পর সমান। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে তাদের কম্পোনেন্ট গুলোকেও সমান হতে হবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোও কি হবে, সমান হবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো সেইখান থেকে আমরা বলতে পারবো যে আই এর সহগ যদি আমরা নিই, আই এর সহগগুলো বামে আছে কত 10, আর ডান দিকে দেখো কত আছে 5 cos 30, আর এখান থেকে একটা আই পাইলাম, আর এখান থেকে একটা আই পাবো, সেটা হবে কত 3v cos theta। আর আমরা মানে যদি যে কি ভাই এই সহগগুলোকে যে নিই, ওইটা যে ম্যাথের ওই যে সহগ সমীকৃত করে পাই এমন? হ্যাঁ কাইন্ড অফ এরকম, বাট কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে ভেক্টর দুইটা যদি সমান্বিত হয় তাহলে তাদের কম্পোনেন্ট গুলোকেও সমান্বিত হবে, দুইটা ভেক্টর যদি সমান হয়। কম্পোনেন্টের সমান হতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আই এর কম্পোনেন্ট গুলোকে আমরা একসাথে করলাম, কারণ এখানের আই এর কম্পোনেন্ট আর এখানের আই এর কম্পোনেন্ট সমান্বিত হবে। আর বাম পক্ষে দেখো, বাম পক্ষে কিন্তু কোনো জে নাই, তো জে না থাকার কারণে বাম পক্ষে জে এর কম্পোনেন্ট কত 0, আর ডান পক্ষে জে এর কম্পোনেন্ট কত, প্রথমে এখান থেকে আসলো 5 sin 30, আর এখান থেকে কত আসে, এখানে একটা মাইনাস দেওয়া হয়নি, এখানে একটা মাইনাস থাকার কথা না, ফর্মুলার ভিতরেই তো মাইনাস ছিল, ফর্মুলার ভিতর বলতেছি, মানে এখানে যে হিসাব করছিলাম এখানে একটা মাইনাস ছিল। সো এই মাইনাসটা আমরা দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা ইকুয়েশনটাকে লিখে নিতে পারি, সেটা আসবে কত মাইনাস 3v sin theta। সো এখান থেকেও কিন্তু আমরা এক্স্যাক্টলি ওই ইকুয়েশন দুটাই ফর্ম করে ফেলছি। খেয়াল করো, এই যে প্রথম ইকুয়েশন ছিল এটা, এই যে 10 equals to 5 cos 30 plus 3v cos theta, এই যে 10 equals to 5 cos 30 plus 3v cos theta। আর সেকেন্ড ইকুয়েশনটা এই যে এখানে ছিল, দেখো 0 equals to 5 sin 30 minus 3v sin theta। তো এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা আসলে একই জিনিসে পাবো। তো সলভ লাইক মেইন। ঠিক আছে, তো চাইলে আমরা কি করতে পারি, এভাবেও ভেক্টর ফরম্যাটে অঙ্কগুলোকে করে নিতে পারি, যদি আমাদের ভেক্টর ফরম্যাটটা একটু ক্লিয়ার থাকে আর কি। এই কোয়েশ্চেনটা একটু দেখো কি বলা আছে। বলা আছে যে 2 কেজি ভরের একটা বল 30 ডিগ্রি কোণে একটা দেয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লেগে উল্টো দিকে 30 ডিগ্রি কোণে একই বেগে ফিরে গেল। বের করতে হলে বলের ঘাত কত। ঠিক আছে, বলের ঘাত কত এটা আমাদের বের করা লাগবে।
প্রশ্নটা কি বুঝতে পারছি? হ্যাঁ, দেওয়ালের সাথে গেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। হ্যাঁ হ্যাঁ, দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে 4 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা লাগে এবং উল্টো দিকে 30 ডিগ্রি কোণে একই বেগে ফিরে যায়। নাকি ভাইয়া দুইটা বলের মাঝখানের কোণ 30 ডিগ্রি, মানে না, কথাটা দুইটা বলেন বুঝতে না, দেয়ালের সাথে এত বেগে ধাক্কা লেগে উল্টো দিকে 30 ডিগ্রি কোণে চলে যায়। আচ্ছা, তাহলে এখানে দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে, আচ্ছা এই যে 30 ডিগ্রি কোণে দেয়ালের সাথে ধাক্কা খাইছে, ঠিক আছে? তাহলে এই যে 30 ডিগ্রি কোণে দেয়ালের সাথে ধাক্কা খাইছে এভাবে। হ্যাঁ, ঠিক আছে, নাকি কিছু করতেছো? ভাইয়া মানে ভাইয়া ওই যে 30 ডিগ্রি কোণে ভাইয়া দেওয়ালের সাথে ভাইয়া ধাক্কা মানে লেগে উল্টো দিকে 30 ডিগ্রি কোণ কি ভাই? উল্টা দিকে 30 ডিগ্রি কোণ কি? না, উল্টা দিক মানে হয়েছে আগে আসতেছিল কোন দিকে? আগে তো আসতেছিল এই দিকে, এখন যাবে কোন দিকে? যাবে এইদিকে। তো যাওয়ার সময় কি করবে? 30 ডিগ্রি কোণেই যাবে। ওই কথাটা বলছে আর কি। মানে জি 30 ভাই, ডিগ্রি কোণে যাওয়া ঠিক তো আছে। ম্যান্ডেটরি না, বাট এখানে বলে দিছে আর কি যে 30 ডিগ্রি কোণে যাচ্ছে। তো এই কথাটা এখানে কোয়েশ্চেনের ভাষাটা একটু ঠিক আছে। হয়তো মিস পড়ে গেছে, কিছু হয়তো আর একটু ডিটেলে বলা থাকতো আর কি। আচ্ছা, অসুবিধা নাই, মোটামুটি আমরা বুঝতে পারলাম। আর এটার ভিতর চিত্রটা দেওয়া ছিল, এটাও একটা কথা। ওকে, সো 2 কেজি ভরের বস্তু এবং সেটার বেগ কত ছিল? বেগ ছিল আমাদের 4 মিটার/সেকেন্ড। আর এটাও কি? এটাও আমাদের 2 কেজি ভরের বস্তুই আছে এবং এটার যে বেগ, সেই বেগটাও কত? 4 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এমন একটা ঘটনা। তো আমাদেরকে বের করতে হবে কি? বের করতে হবে বলের ঘাত। বলের ঘাত মানে কি মনে আছে? বলের, না ভাই মনে নেই। দুইটা জিনিস ছিল, একটা ছিল ইম্পালসিভ ফোর্স আর একটা ছিল ইম্পালস। তো একটু যদি আমরা দেখে আসি এখানে কোন জায়গায় ছিল, এখানে মনে হয় থাকার কথা, বল কি পড়ায় বেগের নেই। পরিবর্তন, হ্যাঁ রকেট ছিল, আচ্ছা, সংঘর্ষ ছিল। না ভাই, পৃথিবী, রকেট। ঘাত বলার বলের ঘাত পড়ানো হয় নাই না? ওকে, সো এই অঙ্কের ভিতরে আমরা করে ফেলতে পারবো, তাহলে ভালোই হয়েছে। উম, কোথায় গেল? রাইট, এখানে। তো দুইটা জিনিস থাকে আমাদের, একটা হচ্ছে ঘাত বল, আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের বলের ঘাত। ঠিক আছে, তো আমাদের জানতে হবে এই দুইটা জিনিস কি অ্যাকচুয়ালি। তো ঘাত বল যেটা, সেটা হচ্ছে এমন একটা বল যা অল্প সময় ধরে কাজ করে, বাট ভরবেগের একটা কনসিডারেবল চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখিও, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা বল। তো এই জিনিসটা কিন্তু বলা যাবে না। প্রথম ব্যাপারটা কি বুঝতে পারছি? কি বলা যাবে না? জি ভাই, যে ঘাত বল এক ধরনের বল। হ্যাঁ, কেমন বল? এই বলটা হচ্ছে খুব অল্প সময় ধরে কাজ করবে, বাট বেশ কনসিডারেবল অ্যামাউন্ট একটা চেঞ্জ করবে। যেমন ধরো তুমি যখন ক্রিকেট বল ছোড়ো, ক্রিকেট বল ছুড়লে আমরা কি করি? ব্যাট দিয়ে তো ছক্কা মারে মানুষে। হ্যাঁ, বেশি ভালো বলিং তো আমরা পারি না। তো তখন কি হয়? ব্যাট দিয়ে তো ছক্কা মারলে কি হয়? ওই যে ব্যাট আর বলের মধ্যে যে সংঘাতটা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে না। এমন তো না যে ব্যাটের সাথে বলটা লেগে আছে অনেকক্ষণ ধরে, সে বল দিছে, বল দেওয়ার পর গেছে, এমন হয় না। স্প্লিট সেকেন্ডের মধ্যেই বলটা কি করে?
ব্যাটের মাধ্যমে একটা বল দেওয়া হয়, যার কারণে বল যেটা আছে আমাদের সেটার একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ কি হয়, ভরবেগে চেঞ্জ হয়, সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, সেটা আসতে ছিল সোজা আমার দিকে, আমি সেটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলাম, এমন একটা ঘটনা ঘটে। তো ওই ধরনের যে বলগুলো আছে সেগুলোকে আমরা বলি ঘাত বল। এখন বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাতটা হলে এখানে যে ভরবেগের চেঞ্জটা আসলো সেটাই আসলে বলের ভাগ। ঠিক আছে, ভরবেগের যে চেঞ্জটুকু হইলো সেই চেঞ্জটুকুকে আমরা কি বলি, বলের ঘাত বলি। তো এই ভরবেগের চেঞ্জটুকুকে ভাইয়া আমরা ঘাত কিভাবে হিসাব করতে পারি ঘাত তাহলে? বল হ্যাঁ বলো। দ্বারা হুম। মানে ভাইয়া ঘাত বল দ্বারা যে চেঞ্জটা হয় সেটাকে বলের ঘাত বলে। হ্যাঁ হ্যাঁ, সেটাকেই বলের ঘাত বলা হয়। লাইক আমরা কি জানতাম? আমরা জানতাম এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি ওভার ডেল্টা টি, এরকম জানতাম না? জি ভাই। তো এখান থেকে ডেল্টা পি সমান সমান আমরা কি বলতে পারি, এফ ইন্টু ডেল্টা টি। তো এখানে যেটা আসলো, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের বলের ঘাত, আর এখানে যেটা আসলো সেটা হলো আমাদের ঘাত বল। যদি এই দুইটা জিনিসই সত্য হবে, যদি আমাদের সময়টা অল্প হয়, অনেক সময় আমরা এভাবেও লিখি যে ডেল্টা টি টেন্ডস টু 0 হয়। আর ভাইয়া ওই যে ডেল্টা ডেল্টা পি এর মানটা অনেক বড় হবে, এটাই তো? হ্যাঁ, ডেল্টা পি এর মান মোটামুটি মানে কনসিডারেবল হবে, এমন না যে নগণ্য ধরলাম। খুব অল্প সময় ধরে কাজ করতে একটা বলও কাজ করতে, বাট সেটার ইফেক্টটা তেমন নাই, তখন সেটাকে আমরা আর ঘাত বল বলি না, সেটাকে নর্মাল বল বলি আর কি। ঘাত বল হইলে হইলে অল্প সময় ধরে কাজ করলে সেটার ইফেক্টটা কি হবে, ম্যাসিভ হবে। এই বলের ঘাত এফ ইকুয়াল টু মানে কি ভাইয়া রকেটের ক্ষেত্রে ওইটা হচ্ছে ঘাত বল? রকেটের ক্ষেত্রে ঘাত বল না, কারণ রকেটের ক্ষেত্রে কিন্তু অল্প সময় ধরে কাজ করে না। রকেট যতক্ষণ চলতে থাকে, যতক্ষণ জ্বালানি ছুড়বে, তার পুরো সময় ধরে কিন্তু আমাদের বলটা কাজ করতে থাকে। তো এটাকে ঘাত বল আমরা তেমন ভাবে বলবো না আর কি, স্পেশালি নাম দেবো না। ভাইয়া ঘাত বলের ভাইয়া আর কোনো কি এক্সাম্পল আছে? ঘাত বলের আর এক্সাম্পল লাইক ফুটবলে লাথি মারা, সেটাও একটা ঘাত বলের উদাহরণ হতে পারে। অল্প সময় কাজ করছে, খুব জোরে একটা ম্যাসিভ উদাহরণ দিছে, তারপরে কেউ কাউকে যদি চট থাপ্পড় মারে, সেটাও একটা ঘাত বলের উদাহরণ হবে। তারপরে মনে করো ক্রিকেট বল, যেটা ভাই আর ভাই বলা লাগবে না। এরকম আর কি, মানে অল্প সময় ধরে কাজ করবে, বিষয়ের একটা পরিবর্তন করবে, সেটাই হচ্ছে আমাদের ঘাত বল। এটার স্পেশাল কোনো প্রপার্টি নেই, মানে কিছু নেই, ওই যে জাস্ট। বা- হ্যাঁ বলো। মানে ওই যে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল ঘাত বল। হ্যাঁ, কাইন্ড অফ সেটাও একটা ঘাত বল হতে পারে, অল্প সময় ম্যাসিভ পরিবর্তন। আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের অঙ্কটা জি ভাই। করতে চাই, কাজ করি, এই অঙ্কটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পেজে করি। ওকে, সো এটার ক্ষেত্রে দেখো আমাদের কি বের করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে কিন্তু এই যে বলের ঘাতটা। ঠিক আছে, বলের ঘাত বের করতে হবে। তো বলের ঘাত বের করার জন্য আমাদের ওয়ে আছে দুইটা। একটা ওয়ে আছে, খেয়াল করি এখানে, যে একটা ওয়ে হয়েছে আমরা এফ জানবো, ডেল্টা টি জানবো, তারপর দুইটাকে গুণ করে দিব। বাট এটা কিন্তু আমাদের কাছে জানা নাই, এখানে আমরা না জানি বল সম্পর্কে, না জানি কত সময় ধরে কাজ করতে সেটা সম্পর্কে। বাট আমরা যেটা বের করতে পারি এখানে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনটা। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা এখন আমরা সরাসরি বের করব, যেটা আমাদের বলের ঘাত হবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো এখন এখানে আমরা কি করব, বলের ঘাতটা বের করে নিব। সেটা বের করার অনেকগুলো ওয়ে আছে। প্রথমটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আলাদা করব, এক্স অক্ষে আলাদাভাবে চেঞ্জ হিসাব করব, ওয়াই অক্ষে আলাদাভাবে চেঞ্জ হিসাব করব, তারপর হিসাব করে দিব। 2 নাম্বার হইছে আমরা ভেক্টর যোগের সূত্র ইউজ করব। 3 নাম্বার হইছে এদেরকে ভেক্টর ফর্মে নিয়ে যাব আমরা, ওই যে আই জে কে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টে নিয়ে গিয়ে নরমালি বিয়োগ করে দিব, তাও হয়। প্রথমে আমরা কি করতেছি, কম্পোনেন্ট দিয়ে এখন করতেছি। কি ঠিক আছে, ভাই হ্যাঁ তিনটাই বলো। দেখবো? বুঝি নাই। ভাই আমরা তো এখন কি এসে তিনটাই দেখবো? তিনটা চাইলে দেখতে পারি, সমস্যা নেই। তাহলে ভাই তিনটাই দেখি। তো প্রথমে আমরা কার্তেশীয় ফরম্যাটে দেখতেছি, আসলে এই তিনটা আসলে একই জিনিস, বাট ভিন্ন ভিন্ন ভাবে করা আর কি। প্রথমে কার্তেশীয় ফরম্যাটটা দেখতেছি। তো কার্তেশীয় ফরম্যাটে আমরা কি করব, আমাদের যে ইনিশিয়াল এবং ফাইনাল
ইয়াগুলো আছে, কি বলে এগুলোকে, ভরবেগগুলো আছে, সেগুলো সবগুলোকে কার্টেসীয় ফরম্যাটে প্রকাশ করে নিব, তাহলে আমাদের কাজ শেষ। তো খেয়াল করি, প্রথমে আমরা কি করতেছি, আমাদের পি ইনিশিয়াল যেটা সেটাকে কার্টেসীয় ফরম্যাটে প্রকাশ করতেছি। তো পি ইনিশিয়ালটা একটু খেয়াল করতো, কার্টেসীয় ফরম্যাটে কিভাবে প্রকাশ করবা। আমি একটু এই পার্টটাকে এভাবে দেখাই, এই জায়গায় রাইট। এই যে এটাকে আমরা এই দুটো অংশে ভাগ করে ফেলবো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে, আমাদের 30 হবে না? তখন আমাদের এই দিক বরাবর একটা উপাংশ আসবে এবং এই দিক বরাবর একটা উপাংশ আসবে। এদিকের যে উপাংশটা সেটা কত হবে, খেয়াল করে আগে ভরবেগটা বের করি। এই দুজনকে গুণ করলে কত আসে, 8। তাহলে এদিক বরাবর আসবে আমাদের 8 cos 30 ডিগ্রি, আর এদিক বরাবর আসবে আমাদের 8 sin 30 ডিগ্রি, ঠিক আছে, এতটুকু আসে। তো কসটা যেগুলো বারবার লিখতে চাই না, একসাথে এটাকে আমরা এভাবে লিখে ফেলতেছি। এটা মানে আসবে কত, 4√3, আর এটা সমান সমান আসবে আমাদের শুধু একটা 4, ঠিক আছে। √3/2 তো কাটাকাটি গেলে 4√3, আর এটা কত আসবে, শুধু একটা 4 আসবে। সো পি ইনিশিয়াল যেটা, সেটাকে যদি কার্টেসীয় ফরম্যাটে প্রকাশ করি, সেটা দেখো এরকম আসে কিনা। হ্যাঁ, কার্তেশীয় ফরম্যাট মানে হচ্ছে যে আইজেকে তে, সিম্বল দিয়ে দেখানো এখন। হ্যাঁ, ওই আইজেকে তে প্রকাশ করা আর কি, এক্স অক্ষের কম্পোনেন্ট, ওয়াই অক্ষের কম্পোনেন্ট, জি অক্ষের কম্পোনেন্ট। বুঝছো। ওকে, সো এটার মাধ্যমে আমরা আদি ভরবেগটা দেখাই ফেলতে পারলাম। এবার আমরা দেখাতে চাই আমাদের শেষ ভরবেগটা, অর্থাৎ ফাইনালটা। তো ফাইনালটার জন্য আমরা একই কাজ করতে পারি না? ফাইনালের জন্য আমরা দেখাইতে পারি যে আমাদের যে ফাইনাল ভরবেগটা আছে, এটাকে একটু নিচে নিয়ে যাই, এই পার্টটুকু আমার বাইরে থাকলেই হয়, এখানে লাগছে না। ওকে, এতটুকু, সেটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো, দুইটা অক্ষ বরাবর। একটা অক্ষ হচ্ছে আমাদের এইটা, আরেকটা অক্ষ হচ্ছে আমাদের এইটা, এই যে দেয়ালের অক্ষটা। তো দুইটা অংশে যদি ভাগ করি, এই দিক বরাবর আমাদের একটা উপাংশ আসবে এবং এই দিক বরাবর আমাদের একটা উপাংশ আসবে, যদিও খুব ক্লিয়ারলি হয়তো দেখা যাচ্ছে না, সমস্যা নেই, বুঝতে পারবো। তো এদিকের যে উপাংশটা আসবে সেটা কত হবে, তার আগে আমাদের জেনে রাখা উচিত ভরবেগটা কত হয়। ভরবেগটা হয় 2 × 4, দ্যাট ইজ কত, 8। তাহলে উপরের দিকে কত আছে আমাদের, 8 এর cos 30 উপাংশ, আর এই দিক বরাবর আছে আমাদের 8 এর sin 30 উপাংশ। বোঝা যায়? তাহলে এটা আসে আমাদের 4√3, আর এটা আসে কত, 4। আমরা যদি আবার কার্টেসীয় ফরম্যাটটা লিখি, উপরের দিক ডান দিক বরাবর কত আছে, 4 আছে। তাহলে ডান দিক বরাবর থাকায় এটা হবে +4i, এবং এটা যদি উপরের দিকে আসে তাই আমাদের হবে কত, +√3j, এতটুকু থাকে। তো এখন আমরা কি বের করতে চাই, ডেল্টা পি ভেক্টরটা বের করতে চাই। ডেল্টা পি ভেক্টর হবে পি এফ ভেক্টর মাইনাস বি আই ভেক্টর, ঠিক আছে, পি এফ ভেক্টর মাইনাস বি আই ভেক্টর। আমাদের কি কাজ, এখন এই দুইটাকে বিয়োগ করা। সো এই দুইটাকে যদি বিয়োগ করতে চাই, তাহলে 4i + 4√3j মাইনাস -4i + 4√3j, এতটুকু করলাম। তো দুইটাকে যখন আমরা বিয়োগ করব, তখন দেখবো যে 4i আর 4i এই দুইটা অ্যাড হবে, অ্যাড হয়ে হবে আমাদের 8i, আর 4√3 এই দুইটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তো আমাদের ডেল্টা পি, সেটার ইকুয়েশন কিন্তু এতটুকু আসে। হ্যাঁ, এখন ভাইয়া যে 8 কে ভাইয়া রুট ওভার হোল স্কয়ার করা লাগবে না? হ্যাঁ, তুমি যদি সেটাকে মান আর ডিরেকশন দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে তুমি এটার ভ্যালুটা বলতে পারো। বাট ডেল্টা পি, এই যে এইটাই লেখা আছে না, এটাই কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন। এইটাই কিন্তু রুট করার দরকার নেই, আমরা এমনিই বলতে পারবো যে ডেল্টা পি বা ভরবেগের পরিবর্তন হয়েছে এত, কারণ ওটাতে একটা ভেক্টর আছে, তুমি একটা ভেক্টর আকার প্রকাশ করে দিছো, এটার ভিতর সবই আছে, যার যেটা লাগবে বের করে নিবে। অথবা তুমি চাইলে এটাকে এভাবে বলতে পারো যে তোমার ভরবেগের পরিবর্তনটুকু কত, ভরবেগের পরিবর্তন বলতেছে, এটার তো নামই আছে একটা, নামটা কি? ঘাত 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 বলের ঘাত। না, ঘাত বল না, বলের ঘাত। বলের বলের ঘাত হচ্ছে ঘাত কত, বলতে 8। বলতেছে, বলের। ইউনিটটা কি, কেজি। ইউনিটটা কি হবে দেখো তো, বলতে পারো কিনা? দাঁড়ান ভাই, যেহেতু মানে কেজি, দাঁড়ান, নিউটন নিউটন পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটাকে চাইলে নিউটন তুমি পার নিউটন, সেকেন্ড। নিউটন সেকেন্ডে বলতে পারো, নিউটন পার সেকেন্ড স্কয়ার না, শুধু নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড। ও চাইলে হ্যাঁ, ঠিক এটাও আছে, বলা যায়, হ্যাঁ। বাট এফ ইউজুয়ালি এটা বলছি, লেখে, কারণ এফ। ভরবেগের পরিবর্তন তো ভরবেগ দিয়ে লেখে আর কি।
তো দুইটা ইউনিট আমরা দুইটা রেসপেক্টে লিখতে পারি, যেটা ভালো লাগে সেটা লিখবো। তবে ইউজুয়ালি নিচেরটাই বেশি লেখা হয়, ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে আর কি। ভরবেগেরটা ওই এন ইন্টু এস, সেটা তেমন একটা ফ্যামিলিয়ার না, তাই ওইটাকে আমরা অ্যাভয়েড করবো, নিচেরটাকে আমরা লিখবো আর কি, লেখার চেষ্টা করবো সবসময়। ওকে, সো এটা আমরা কি ফরম্যাটে করলাম? কার্তেশীয় ফরম্যাটে করলাম। চাইলে এটাকে আমরা ভেক্টর বিয়োগের মাধ্যমেও করতে পারতাম। কিসের মাধ্যমে? ভেক্টর বিয়োগের মাধ্যমে। সো হ্যাঁ, তো ভেক্টর বিয়োগ যদি আমরা করতে চাই, মনে আছে ভেক্টর যোগ বিয়োগ যেটাই করি না কেন, সবার জন্য আমাদের কি করতে হয়? দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসতে হয়। জানা আছে এটা? কি ভাইয়া, মানে ভেক্টর বিয়োগ করতে গেলে? না, ভেক্টর যোগ করতে হলে এরকম হইতে হয় না যে একই বিন্দু থেকে দুইটা ভেক্টরকে বের হইতে হবে? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো এখানে তো একই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হচ্ছে না। আমরা কি করতে চাই অ্যাকচুয়ালি? দেখো, আমরা এই লাইনটাকে ইউজ করতে চাই। কোন লাইনটা? এই যে এখানে যে লাইনটা আছে, এই লাইনটা। বাট এই লাইনের বিয়োগফল মাত্র আমরা করতাম কার্তেশীয় ফর্মে, এখন আমরা করতে চাই এটাকে কি ফর্মে? ওই যে বল আর অ্যাঙ্গেল দেওয়া থাকলে যে ফর্মে করা হয় সেই ফর্মে, অর্থাৎ সামান্তরিক সূত্র দিয়ে করতে চাই। তো সামান্তরিক সূত্র দিয়ে যদি করতে চাই, এখানে দেখাই সামান্তরিক সূত্র। আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলা হয় নাই, সেটা একটু দেখিও। যে আমি যদি এই ফরম্যাটে বলতে চাই, তাহলে প্রথমে তো আমি কি বলের ঘাতের মানটা বললাম, সাথে সাথে আমার ডিরেকশন বলে দিতে হবে, কারণ এটা তো ভেক্টর রাশি। তো ডিরেকশনটা কোন দিকে হবে দেখো তো এখানে। ডিরেকশন, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ভাই, বলের ঘাত তো। হুম হ্যাঁ, এটা কি হচ্ছে যে এক্স অক্ষের সাথে কি 60 ডিগ্রি গেলে যাচ্ছে না ধনাত্মক দিকের সাথে? না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই হবে, কারণ ভরবেগের পরিবর্তন যেটা, সেটা কত আসছে দেখো, এটাই আসছে না। হ্যাঁ এইটাই। ও তো এক্স এটা অক্ষের কোন ভেক্টর? ধনাত্মক দিক। হ্যাঁ। ও আই আই হচ্ছে ভাই এক্স এক্স অক্ষের জন্য। জি ভাই। হ্যাঁ, এখন বলতে পারো এটা কেন হয়েছে আসলে। তো এখানে একটু খেয়াল করো, এই যে কম্পোনেন্ট গুলা, তোমার যে কম্পোনেন্টটা ছিল আগে আর পরের যে কম্পোনেন্টটা আসছে, এই দুটো কি আলাদা নাকি সেম? Same. তাহলে কি জেড বরাবর কোনো পরিবর্তন আছে? না। নাই, তাহলে জেড বরাবর কোনো পরিবর্তন থাকবে না। আচ্ছা, পরের কনফিউশনটা একটু দূর করে দেই। দেখো, এখানে যে কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা, এই দুটো কি সেম নাকি আলাদা? কোনটা কোনটা ভাই, আরেকবার একটু। এই যে এখানেরটা আর এখানেরটা, যে দুটা গোল করা আছে আর কি। ভাইয়া সেম, কিন্তু ভাইয়া ডিফারেন্ট ডিরেকশন। তাহলে ডিফারেন্ট ডিরেকশন হলে তাদেরকে আর সেম বলা যাবে না, কারণ ভেক্টর রাশি ডিরেকশন আলাদা মানে ম্যাসিভ চেঞ্জ, একটা একদিকে আরেকটা তার উল্টা দিকে। তো এই কারণে চেঞ্জ যেটা আসছে সেটা কিন্তু শুধু এক্স অক্ষ বরাবরই আসছে। এবং চেনটা কতটুকু খেয়াল করে দেখো তো, চেঞ্জটা হয়েছে এতটুকু না? যে ফাইনালটা কোনটা? ফাইনালটা হয়েছে এইটা 4 মাইনাস ইনিশিয়ালটা কত? -4। তাহলে সব মিলাই কত? 8 পরিমাণ চেঞ্জ হয়েছে। জি ভাই। তো সেই চেঞ্জটাই কিন্তু আমরা এখানে পাইছি, যে বলের ঘাতের মান হয়েছে 8 এবং ডিরেকশনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে প্রথমে তো আমরা এটা করছিলাম, এখন আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে চাই আর কি। সো সামান্তরিক সূত্র দিয়ে যদি করতে চাই, এখানে দেখি আমরা। আচ্ছা, সামান্তরিক সূত্র দিয়ে করতে হলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ভেক্টর দুটাকে একই পয়েন্টে নিয়ে আসতে হবে, ঠিক না? জি ভাই। সো আমরা যে ভেক্টর দুইটা এখানে পাইছিলাম, সেই ভেক্টর দুইটাকে দেখো একটা পয়েন্টে নিয়ে আসতে হচ্ছে। এখানে সেম ভেক্টর দুইটাকে টান দিয়ে নিয়ে আসবো, জাস্ট, আর কিছু করবো না। সো এখানে যে ভেক্টরটা ছিল সেটা কোন দিকে ছিল দেখো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আচ্ছা, আমি আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা এখানে, তারপর তাদেরকে ওদিক বরাবর নিয়ে আসবো, সেটা আমাদের জন্য একটু ইজিয়ার হবে। তো এরকম হলো। প্রথম যে ভেক্টরটা দেখো, সেই ভেক্টরটা কি ছিল? ওয়াই অক্ষ, যেটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, ঠিক না? এই যে এখানে। ওকে, সো ভেক্টরটাকে যদি আমরা আঁকতে চাই, সেটাকে আমার আঁকতে হবে এই যে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইখানে। এবং সেটার মান কত ছিল? মান ছিল 8। পরের যে ভেক্টরটা, সেটা কোন দিকে আছে? সেটা কিন্তু দেখো, সেটা কিন্তু আবার এই ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এই যেটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হলো আমাদের ভেক্টর, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কিন্তু কত? এখনো 30 ডিগ্রি। তো সেই ভেক্টরটাকে এখানে নিয়ে আসা যায়।
কোন দিকে আছে, এই যে এদিক বরাবর, এদিক বরাবর 30 ডিগ্রি কোণে আছে, এই যে এখানে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, সো এখন আমাদের করতে হবে কি, আমরা বের করতে চাই ডেল্টা পি, অন্য কালার লেখার কথা, রাইট? এটা আমাদের বের করতে হবে ডেল্টা পি ভেক্টরটা। তো ডেল্টা পি ভেক্টর মানে হচ্ছে পি এফ ভেক্টর মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা, এখানে ডিনোট করা হয় না কোনটা পি ফাইনাল কোনটা পি ইনিশিয়াল। এই যে এখানে যেটা ছিল সেটা হচ্ছে পি ইনিশিয়াল, এই যে বামের দিকে যেটা ছিল। তো আমি যদি দেখাই এখানে, এটা হবে আমার পি ইনিশিয়াল, আর এখানে যেটা থাকবে সেটা অবশ্যই কত হবে, পি ফাইনাল হবে। তো আমরা বের করতে চাই কিন্তু এইটা। আর ভেক্টরকে কিন্তু আমরা চাইলে বিয়োগ করতে পারি না, ভেক্টরকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তো আমরা যেটা করব, এটার যে উল্টা রাশিটা পি ইনিশিয়ালের যে উল্টা ভেক্টরটা, সেই উল্টা ভেক্টরকে যোগ করে দিব, তাহলেই তো বিয়োগ করা সমান সমতুল্য হয়ে যায়। হ্যাঁ বুঝছি? ভাইয়া, এই যে হ্যাঁ বলো। ইনিশিয়াল আর ভাইয়া ফাইনালটা না ভাই একটু কনফিউজ হয়ে গেল। আচ্ছা, ইনিশিয়াল কোনটা? ইনিশিয়াল ছিল আগে যেটা ছিল, আগে কোনটা ছিল, এটা না? জি ভাই। সেটা এই যে এক্স ওয়াই অক্ষ, আর যেটা ওয়াই ফাইনাল, অক্ষের সাথে 30 জি ডিগ্রি ভাই বাম দিকে তৈরি বুঝতে পেরেছি। করতেছিল, তাহলে যে বাম জি দিকে ভাইয়া যেটা তৈরি বুঝছি। করছে সেটা হচ্ছে ইনিশিয়াল। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি করতেছিলাম, আমরা দুইটাকে বিয়োগ করলাম, কারণ এটাই আমার বের করতে হবে। বিয়োগ করতে যাই দেখি যে আমি বিয়োগ করতে পারি না, তাই আমি ইনিশিয়ালের উল্টা যেটা সেটাকে কি করব, যোগ করে দেব। তো ইনিশিয়ালের উল্টাটা একটু নেই, ইনিশিয়ালের উল্টা কোনটা, ঠিক সেম ভেক্টর আসবে জাস্ট উল্টা দিকে। এটা হচ্ছে আমাদের কত, মাইনাস পি ইনিশিয়াল ভেক্টর। তো এটার মানও কত আসবে, ভ্যালু তো 8, ডিরেকশন না আলাদা, তো ডিরেকশনটা আমরা অন্যভাবে দেখাবো, সমস্যা নেই। সো আমরা আর কি করলাম না, ওখানে ঝামেলা করলাম না। সো এইখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে, 30 ডিগ্রি হবে, এটা তো দেখেই বোঝা যায়, বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ আসলে কোন দুইটা নিয়ে, আমাদের কাজ হচ্ছে এখানে যে ভেক্টরটা সেটা, এবং এখানে যে ভেক্টরটা আছে সেটা নিয়ে। ঠিক আছে, এই ভেক্টরটা নিয়ে কিন্তু এখন আমাদের কাজ নাই, তো এই ভেক্টরটা আমরা কেটে দিলাম, এটা আমাদের লাগবে না। যে দুইটা ভেক্টর আমাদের লাগবে তাদের মধ্যবর্তী কোণ কত সেটা বের করে নেই। তো ভেক্টর যে দুইটা লাগবে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এইটা, দেখো। তো এই কোণটা কিভাবে বেরোবে? হ্যাঁ টেকনিক্যালি ভাইয়া, ওই যে ওইটাকে কি আমরা just উল্টা করছি, এটাই মানে পি হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়ালটাকে। পি ইনিশিয়ালটাকে জাস্ট উল্টা করছি, কারণ তার এক্সাক্ট নেগেটিভ ভেক্টর আমার লাগবে। ঠিক আছে। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে আমাদের ব্লু ভেক্টরটা। জি ভাই বুঝছি। ওকে, সো তাদের মধ্যবর্তী কোণ আমরা বের করলাম, মধ্যবর্তী কোণটা কত, 60 ডিগ্রি, কারণ এটা 30 এটা 30, পুরোটা আবার কত, 180, আচ্ছা 60 বলতেছি, 120 হবে। তো হিসাব করলে কত আসে, 120 ডিগ্রি আসে। ঠিক আছে, জি ভাই। ওকে। সো এখন আমরা দুইটা ভেক্টর জানি, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, এবং দুইজনের মানই কত, 8। তো সেই ভেক্টরের মানটা আমরা বের করতে পারবো, যে ডেল্টা পি এই ভেক্টরের মান, এটা সমান সমান হবে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কত, cos 120 ডিগ্রি। এই পুরোটাকে আবার কি করতে হবে, রুট করতে হবে এভাবে, এই যেভাবে রুট করতে হবে। সো এটা যদি তুমি হিসাব করো ক্যালকুলেটরে, হিসাব করলে দেখবা যে তুমি 80 ফিরে পাবা। আর ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে কেজি মিটার টু দি পাওয়ার মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝছি? এটা ওকে, কি হ্যাঁ সামান্তরিক যে ভেক্টরের। ও ও, হ্যাঁ ঠিকই তো, ডিরেকশন তো আলাদা ভাই। ঠিক আছে ভাই। ওকে। তো এটা আসলে কি আমাদের ডেল্টা পি এর মান। এবার আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, দ্যাট ইজ অ্যাঙ্গেলটা কত, থিটা। সেই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা কিন্তু আমি দেখেই বলে দেওয়ার কথা। দেখো দুইটা সমান মানের ভেক্টর, ঠিক না, দুইটা সমান মানের ভেক্টর কাজ করতেছে, তাহলে তাদের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, ঠিক মিডল দিয়ে যাবে না? জি ভাই। ওকে, তো বাট সেটাকে আমরা একটু অন্যভাবে দেখাইতে চাই, সো এটাকে আমি একটু দিকে নিয়ে আসি, দাঁড়াও। এই পার্টেরটা হয়েছে আমাদের এখানের ইকুয়েশনটা, আর এইটা হয়েছে আমাদের লব্ধিটা, এই যে এদিক বরাবর এদিক বরাবর থাকবে, এটা হচ্ছে আমাদের ডেল্টা পি ভেক্টরটা। তো আমরা যে কোনো একটা ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল ধরে নিই, এটা মনে করো থিটা, তাহলে আমরা যার সাথে কোণ উৎপন্ন করছি তাকে নিচে একলা বসাইতে হবে, 8 বসাইলাম। অন্য যেটা আছে সে দুইটা এখানে বসে যাবে। এখন ট্যান দেখে মনে হচ্ছে কি সাইন কস,
তাহলে এখানে বসবে সাইন 120 ডিগ্রি আর এখানে বসবে কজ 120 ডিগ্রি। তুমি এটা একটু হিসাব করবা, হিসাব করলে দেখবা যে তোমার অ্যাঙ্গেলটা আসবে 30। অর্থাৎ এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করে? 30 ডিগ্রি কোণ তৈরি করে। বুঝি নাই? 60 ডিগ্রি না? না, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 120 না? ও আচ্ছা, থিটা অ্যাঙ্গেলটা, থিটাটা, হ্যাঁ থিটাটা 60 আসবে। আমি এটা ভুল বলছি, এটা 60 ডিগ্রি আসবে। ও আর ভাই ওই যে ভাই নিচের রেটটা জানো কেন? উপরের তো যেটার সাথে কোণ উৎপন্ন করে সেটা পি, পি হ্যাঁ কে এটা হচ্ছে আলাদা লিখবো, এরপরে কিউ। এটা হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করতে সে নিচে একলা। এটা ছিল আমাদের ভেক্টরের ইকুয়েশন আর কি, ভেক্টরে আমরা এভাবে সলভ করতাম জিনিসপত্র। ওকে, তো সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা আসলে একই অ্যাঙ্গেলে পাইছি যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাবে এবং কত মান হবে? মান হবে আমাদের 8। আচ্ছা, আরেকটা মেথড মনে হয় তোমাকে আমি বলছিলাম, সেই মেথডটা কোনটা? আচ্ছা, সেই মেথডটা হচ্ছে উপাংশে ভাগ করা। সেটা আসলে আমরা ওই যে ফাঁকে ফাঁকে করে ফেলছি এখান দিয়ে। ওই যে দেখাইছিলাম না যে 4 থেকে -4 বিয়োগ দিলে 4 চলে আসে, 8 চলে আসে, মনে পড়ে? আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা ওয়াই অক্ষ বরাবর যে ভরবেগটুকু আছে মানে এইটা আর এইটা, এটা কি চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তো আমি যদি ওয়াই অক্ষ বরাবর চেঞ্জটা হিসাব করি, ডেল্টা পি ওয়াই সেটা সমান সমান কত? 0। আর যদি ডেল্টা পি এক্স এটা হিসাব করি সেটা কত আসবে? হচ্ছে মানে 0 না, ওয়াই এক্স অক্ষ বরাবর কিন্তু 8 আসবে। হ্যাঁ, -4 মানে কি? -4 মানে হয়েছে, আচ্ছা এক্স অক্ষ বরাবর ফাইনাল যেটা, ফাইনালটা কই ডান দিক বরাবর আছে না? হ্যাঁ এই যে এইটা, তো ডান দিকে থাকলে কি হয়? পজিটিভ হয়। হ্যাঁ ঠিক আছে। তো সেটা আমরা এই যে পজিটিভ বসাইলাম। এরপর এটা হচ্ছে সূত্রের মাইনাস, কারণ আমরা বিয়োগফল চাই, চেঞ্জ চাই। আর এখানে যেটা আছে সেটা কোন দিকে? নেগেটিভ দিকে। তাই চার সামনে একটা নিজের থেকে মাইনাস বসবে। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হচ্ছে ভেক্টর নেগেটিভ, সে কারণে মাইনাস। জি ভাই। ওকে, সো এই দুটাকে বিয়োগ করলে কত আসে? 8 আসে। তো এখন আমরা এটা বলতে পারি না যে আমাদের ডেল্টা পি ভেক্টর যেটা, সেটার যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি কত আসবে? রুট ওভার ডেল্টা পি এক্স সেটার স্কোয়ার আর ডেল্টা পি ওয়াই সেটার স্কোয়ার। জি ভাই। সো এখান থেকে হিসাব করলে দেখবা যে আবার কত আসবে? আবার 80 আসবে। আর যেহেতু এক্স ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জের উপাংশ নাই, পুরো উপাংশটাই এক্স অক্ষ বরাবর, তাহলে সেটা এক্স অক্ষের দিকেই যাবে। এবং যেহেতু পজিটিভ আসছে তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে। তো এটা হচ্ছে উপাংশ দিয়ে করাটা আর কি, যেটাকে আমরা একটু এখানে লিখে রাখি। আচ্ছা, আমি নিচে লিখতেছি, তারপরে লিখে নিয়ে, সমস্যা নেই। এটা এটা ভাইয়া কোন স্টাইলে করলাম? এটা হচ্ছে আমরা উপাংশ দেখে করে ফেলছি আর কি, আমি এখানে লিখে রাখি। এই নামগুলো মানে বইয়ে দেওয়া না, এগুলো আমি নিজেই দিতেছি আর কি, এমনি যেটা বোঝা যায়। যেহেতু ওয়াই অক্ষে কম্পোনেন্ট নেই, এবং এক্স অক্ষে পজিটিভ কম্পোনেন্ট, তাই ডিরেকশন এক্স অক্ষের ধনাত্মক দিকে। ওকে, সো এটা আসলো আর কি আমাদের থার্ড মেথডটা। তাহলে এই তিনটা মেথডে আমরা কি করতে পারলাম? আমরা আমাদের এই অঙ্ক, যেটা খুবই ছোট একটা অঙ্ক ছিল, সেটা আমরা করে ফেলতে পারলাম। হ্যাঁ লাস্টের দিকে ভাই কথা বলা হয় একটু।
ও আচ্ছা, এটা আপনি ঢাকা খেয়াল করি এই অঙ্কটাতে কি বলা আছে যে এম ভরের গতিশীল একটা কণা 2m ভরের একটা স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর সংঘর্ষকারী কণার গতিশক্তি আদি গতিশক্তির কত শতাংশ হবে? শতাংশ হয়ে গেছে, এটা শতাংশ হবে আর কি। প্রশ্নটা কি বুঝতে পারছি? আচ্ছা এম ভরের গতিশীলতা হচ্ছে বস্তু কণা যেটা ভরের স্থির বস্তুর সাথে সংঘর্ষযুক্ত। জি ভাই বুঝছি। u1, আর সেটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে একটা স্থির বস্তুর সাথে যেটা আদিবেগ কত ছিল? u2 0 ছিল। তো সংঘর্ষ হওয়ার পরে কি ঘটনা হয়েছে? আমাদের সংঘর্ষকারী যে কণাটা অর্থাৎ m যেটা আছে সেটা কি করতে নতুন একটা বেগ পাইছে v1, এবং সেটার ভর তো এখন এমই আছে, আর অন্য যেটা আছে সেটা নতুন বেগ পাবে অবশ্যই, সেটা হবে v2, এবং সেটার ভর কত থাকবে? এমই থাকবে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এইটার যে গতিশক্তিটা দ্যাট ইজ হাফ এম v1 স্কোয়ার, সেটা এখানের যে গতিশক্তি অর্থাৎ হাফ এম u1 স্কোয়ার সেটার কত শতাংশ, অর্থাৎ এটার কত পার্সেন্ট করলে পরে আমাদের এটা আসবে, এটা আমাদের বের করতে হবে। বোঝা গেছে প্রশ্ন এখন? ভাইয়া গতির শক্তির ফর্মুলা দিয়ে ভাইয়া বের বের করা লাগবে। হ্যাঁ, কাইন্ড অফ গতিশক্তির ফর্মুলা দিয়ে তো বের করা লাগবে কে কার কত শতাংশ, বাট গতিশক্তির ফর্মুলার জন্য আমার কি লাগবে? আবার গতিশক্তির বেগটা তো লাগবে। তো আমাদের প্রথম কাজ হবে এখানে বেগটা বের করে নেওয়া। তাহলে ভাইয়া ওই যে ভর বেগের সংরক্ষণশীলতা সূত্র। এখানে আমরা ওই বড় সূত্রটা ইউজ করব। ও বুঝছি ভাই। ঠিক আছে, তো বড় সূত্রটা কেমনে করতাম মনে আছে? প্রথমে কার কার জি ভাই। টেরিটরিতে আছি আমরা? এখন 1 এর টেরিটরিতে আছি, তাহলে 1 হবে বড়। তাহলে ভাইয়া হচ্ছে m1 মাইনাস m2 আর ভাইয়া পরে ভাইয়া 2m2। কারণ 2 এর ভিতরে 2 কে বড় হইতে হবে, বাট সে তো ছোট, সে মারামারি করে পারবে না, তাই দুইজন মিলে এককে তাড়াই দিবে। ওকে, সো এখন আমরা যদি ভ্যালুগুলো বসানো শুরু করি, খেয়াল করে তো আমাদের u2 টা 0 না? জি ভাই। তাহলে u2 0 হওয়ার কারণে আমাদের পুরোটাই কত চলে আসলো? এখানে 0 চলে আসলো। বাকিগুলো তো আমরা ভ্যালু বসাইতে পারি। তো আমরা v1 টা হিসাব করি, v1 টা কত আসে? m1 এর ভর কত? m মাইনাস m2 এর ভর কত? 2m, নিচে আছে m প্লাস 2m ইন্টু এখানে আছে u1। সো আমরা এখানে হিসাব যদি করি তাহলে v1 এটা সমান সমান আসবে কত? মাইনাস 1/3 u1। এটা দেখো বুঝো কিনা? ও ভাইয়া এটা দিয়ে ভাইয়া একটা ভাইয়া জিনিস মনে পড়লো, মানে ভাইয়া কয়েকটা ম্যাথে ভাই দেখছিলাম যে মনে করেন যে ভাইয়া কোন বস্তুর ভর m1, ঠিক আছে, আর দ্বিতীয় বস্তুর ভর m2। এখন এই দুটি মানে গতির শক্তির অনুপাত কত হবে? এখন তো ভাই আমরা তো জানি যে ভাই m(m)(m)(2 হবে, কিন্তু ভাই অবজেক্টিভে ভাই কেমনে জানি ভাই দেয় ভাই m2:m1 m1 রেশিও m2, ঠিক আছে, এরপরে m1:m2। এখন ভাই অ্যানসারটা কি হয় ভাই? আমি না ভাই বুঝি না ভাই এই টাইপের এমসিকিউ গুলা। তোমার কাছে কি ওরকম কোনো এমসিকিউ দাগানো আছে? আমাকে একটু দেখাইলে হয়তো আমি আর একটু স্পেসিফিক ভাবে বুঝতে পারলাম যে কিভাবে করতে হবে। জি ভাই আছে ভাই। আচ্ছা, তুমি একটু আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে রাখিও, তাহলে আমি ওটা দেখে তারপরে পরের ক্লাসে না হয় বুঝাই দিব, নাহলে আমি মেসেঞ্জারে বলে দিব আর কি। ওকে, সো এখন আমরা যদি গতিশক্তিগুলো দেখি, ই কে ইনিশিয়াল যেটা সেটা আমাদের কত ছিল? হাফ এম u1 সেটার উপর স্কোয়ার। আর ই কে ফাইনাল যেটা আছে সেটা কত? ই কে ফাইনালটা আসলে আমাদের হাফ এম v1 সেটার উপর স্কোয়ার। এটাকে আমরা একটু ফার্দার ক্যালকুলেট করি। হাফ এম এখানে কত আসে? v1 এর বদলে আমরা কত বসাইতে পারি? মাইনাস 1/3 u1 সেটার উপর বসাইতে পারি স্কোয়ার। সো এইটাকে যদি আরেকটু ক্যালকুলেট করি, আমাদের এখানে দেখো 1/3 সেটাকে স্কোয়ার করলে 1/9। হ্যাঁ বলো। 1/3 ভাগ আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে আরেকটু সামনের দিকে আগাই, হ্যাঁ একটু সামনের দিকে যদি আগাই, তাহলে দেখো এই পার্টটাকে আমরা ই এফ ইনিশিয়াল বলে দিতে পারি না? ই কে ইনিশিয়াল এই পুরো পার্টটাকে, কারণ সেটাই তো আমাদের এখানে লেখা আছে। সো ফাইনালি আমরা এখান থেকে কি বলতে পারি যে আমাদের ই কে ফাইনাল যেটা সেটা সমান সমান হচ্ছে 19 ইন্টু ই কে ইনিশিয়াল। তো আমাদের বের করতে বলছিল কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করতে পারি? ই কে ফাইনালকে
ই কে ইনিশিয়াল দ্বারা ভাগ করতে পারি, সেটাকে 100% করতে পারি। সো 100% করলে পরে আমাদের কত আসবে? 1/9 এর 100%। তো এটা করলে যে পার্টটুকু আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে। কারণ আমার ওই যে প্রথম সংঘর্ষকারী যে কণাটা আছে সেটার গতিশক্তি আদি গতিশক্তির কত শতাংশ সেটা চাইছে। মানে ইনফরমেশন লাগবে আমার কার? প্রথম সংঘর্ষকারী কণাটার। মানে এটা কোয়েশ্চেনের ডিমান্ড ছিল আর কি। চাইলে আমরা দুইটাই বের করতে পারতাম, বাট দুইটা লাগবে না আমাদের। ওকে।